ওকে, সো গুড মর্নিং এভরিওয়ান। আমার লাস্ট ক্লাসে আমরা ইন্ডাকটিভ এফেক্ট অব্দি করেছিলাম, যদিও ইন্ডাকটিভ এফেক্ট পুরো হয়নি। অ্যাটলিস্ট প্লাস আই এফেক্ট তার কিছুটা পার্ট করা হয়েছিল, প্লাস আই এফেক্ট অব্দি করা হয়েছিল, তাই না? কি বলেছিলাম? অ্যালকাইল গ্রুপস প্লাস আই এফেক্ট শো করে। অ্যালকাইল গ্রুপের ডিগ্রি যত বাড়বে প্লাস আই তত বাড়বে। যদি স্ট্রেট চেনে অ্যালকাইল গ্রুপের সাইজ বাড়ে তাহলে প্লাস আই বাড়বে, তাই না? আর যদি দুটো কার্বন কানেক্টেড থাকে তাহলে যেখানে হাইব্রিডাইজেশন চেক করতে হবে তোকে কার্বনের সারাউন্ডিংস বা এনভায়রনমেন্ট বোঝার জন্য, যার হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টার বেশি হবে সে বেশি তড়িৎ ঋণাত্মক হবে অ্যান্ড মাইনাস আই শো করবে। এগুলো বলেছিলাম তো? হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ So স্যার। today we are going to start with minus I effect, negative I effect. একটা জিনিস দেখ, এই মাইনাস আই ইজ প্রপোর্শনাল টু তড়িৎ ঋণাত্মকতা। যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি হবে মাইনাস আই তত বেশি হয়, রাইট? এবার তুই আমাকে বল, পিরিয়ডিক টেবিলে তড়িৎ ঋণাত্মক মৌলগুলো কোন গ্রুপে থাকে মেনলি? কারা হয় তড়িৎ ঋণাত্মক? 17 নাম্বার গ্রুপে। 17 না, গ্রুপ 15, 16, 17। এরা এই গ্রুপগুলোতে মেনলি অধাতব মৌলগুলো থাকে, নন মেটালস থাকে। নন মেটালস মানে মোস্টলি তড়িৎ ঋণাত্মক হয়। মানে যারা কার্বনের ডান দিকে রয়েছে, কার্বন রয়েছে গ্রুপ 14 ডান দিকে কি আছে? গ্রুপ 15, 16, 17। তাহলে এই গ্রুপগুলোতে যে মৌলগুলো রয়েছে সেগুলো তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় কার্বনের থেকে। তাহলে এরা কি করে? এরা মাইনাস আই শো করবে। তাহলে যে কোনো গ্রুপ যারা এই অধাতব মৌলগুলো দিয়ে স্টার্ট হচ্ছে, গ্রুপ 15, 16, 17 এর এলিমেন্ট গুলো দিয়ে স্টার্ট হচ্ছে, যেমন গ্রুপ 15 এ নাইট্রোজেন আছে, গ্রুপ 16 এ অক্সিজেন সালফার আছে, গ্রুপ 17 এ হ্যালোজেন আছে। তাহলে এইগুলো দিয়ে যে গ্রুপগুলো স্টার্ট হবে তারা সবাই মাইনাস আই শো করছে, দেখতে পাচ্ছিস? NH2, NHR, এটা কি NR2। তাহলে এখানে সবকটা এন দিয়ে স্টার্ট হয়েছে। ইউ ক্যান হ্যাভ, এখানে OH আছে, OR আছে, OCOR আছে, সবকটা ও দিয়ে স্টার্ট হয়েছে, সালফার দিয়ে SH, SR, হ্যালোজেন, এগুলো সমস্ত মাইনাস আই শো করবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আর যদি বলি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হোয়াট উইল বি দ্য অর্ডার অফ মাইনাস আই? মাইনাস আই এর ঊর্ধ্বক্রমানুসারে বা নিম্নক্রমানুসারে যদি এই চারটেকে সাজাতে বলি কি হবে? আয়োডিনের সবচেয়ে বেশি। কার বেশি হবে? দেখছি ভাই বললো লাগবে তাই। ফ্লুরিন। ফ্লুরিনের সব থেকে বেশি হবে, কেন? কেন এই অর্ডারটা? কারণ তোর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। রাইট। ডাউন দা গ্রুপ কি হয়? উপর একটা গ্রুপের উপর থেকে নিচে কি হয়? ইলেকট্রোনেগেটিভিটি কমে, তাই তো? তাহলে এখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ফ্লুরিন সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, তাই ফ্লুরিনের মাইনাস আই বেশি হবে। তাহলে উপর থেকে নিচে মাইনাস আই কমবে। হ্যালোজেন গুলোর মাইনাস আই এর অর্ডার এটা। আচ্ছা, দেখ একটা সিম্পল লজিক বলি। তোর আশেপাশের লোকজনের যদি প্রচুর টাকা থাকে, তোর বাবা মার কাছে যদি প্রচুর টাকা থাকে, তোর আশেপাশে সবার কাছে যদি প্রচুর টাকা থাকে, তাহলে তোর কাছেও অনেক বেশি টাকা থাকবে, রাইট? কারণ তারা হ্যাঁ তোকে স্যার। টাকা দেবে, তুই তাহলে অন্য কাউকে টাকা দিবি, রাইট? তাহলে সোজা কথা হচ্ছে, তোর সাথে যত বেশি ইলেকট্রন দাতা থাকবে তোর মধ্যেও ইলেকট্রন দেওয়ার প্রবণতা তত বাড়বে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আর তোর কাছ থেকে যদি সবাই টাকা চুরি করে নেয় তাহলে তোর মনে হয় তোর কাছে কখনোই টাকা থাকবে না, তখন তুইও বাকিদের কাছ থেকে টাকা নিয়ে নিবি। মানে তোর সাথে যদি ইলেকট্রন গ্রহিতা গ্রুপগুলো থাকে তাহলে তোর মধ্যেও ইলেকট্রন গ্রহণ করার নেচার বাড়বে, রাইট? হ্যাঁ। তাহলে কার্বন এমনিতে তো আমরা কিছু বলতে পারছি না, কিন্তু কার্বনের সাথে যদি তড়িৎ ঋণাত্মক মৌল অ্যাটাচ থাকে, তড়িৎ ঋণাত্মক মৌল মানে যারা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাই তো? তাহলে এরকম মৌল যদি কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে তাহলে কার্বনও মাইনাস আই শো করতে স্টার্ট করে। যেমন এখানে CH2OH, কার্বনের সাথে অক্সিজেন আছে। এই যে এইগুলো অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যানাইড্রাইড, COCl, সায়ানাইড, এগুলো সবকটাতে কি আছে? কার্বনের সাথে অক্সিজেন আছে, তাই তো? তাহলে এই সবকটা গ্রুপে কার্বন কি শো করবে? মাইনাস আই শো করবে। এই সমস্ত কটা গ্রুপ অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, অ্যাসিড ডেরিভেটিভস মানে অ্যাসিড থেকে যেগুলো পাওয়া যায়, এস্টার, অ্যানাইড্রাইড, অ্যাসিড ক্লোরাইড, সায়ান, এরা সবাই মাইনাস আই শো করবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, আর কি হতে পারে? যেমন ধর এই গ্রুপস গুলো,
এগুলো কি দেখতে পাচ্ছিস, এগুলো সমস্ত ধনাত্মক আধানযুক্ত গ্রুপ বা পজিটিভলি চার্জ গ্রুপ। তো যে কোনো পজিটিভলি চার্জ গ্রুপ এরা কি করবে, ইলেকট্রন রিলিজ করবে না ইলেকট্রন উইথড্র করবে? পজিটিভলি চার্জড হলে Release- ইলেকট্রন নিতে চাইবে। রিলিজ করবে। পজিটিভলি চার্জড হলে এদের কাছে পজিটিভ চার্জ মানে কি, এদের কাছে ইলেকট্রনের অভাব রয়েছে, আর ইলেকট্রনের হ্যাঁ। অভাব রয়েছে মানে এরা ইলেকট্রন নিতে চাইবে, তাই তো? হ্যাঁ। তো যদি ধনাত্মক আধানযুক্ত গ্রুপ হয় তাহলে তড়িৎ ঋণাত্মকতা আমি দেখবো না। নাইট্রোজেন অক্সিজেন নর্মালি তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ আমরা জানি, বাট যদি পজিটিভলি চার্জড হয় তাহলে ও তড়িৎ ঋণাত্মকতা আমি দেখবো না, এরা সবসময় মাইনাস আই শো করবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তুই আমাকে বলতো নাইট্রোজেনের মাইনাস আই বেশি হওয়া উচিত না কার্বনের মাইনাস আই বেশি হওয়া উচিত? কে বেশি তড়িৎ ঋণাত্মক? স্যার আপনি একটু আগে লিখে নাইট্রোজেন। দিয়েছিলেন, ওটা আমি দেখে নিয়েছি। নাইট্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে নাইট্রোজেনের মাইনাস আই বেশি হওয়া উচিত, তাই হয়। বাট দের ইজ ওয়ান এক্সেপশন। এক্সেপশনটা কি, ভালো করে দেখ। যদি কার্বন sp হাইব্রিডাইজড হয় আর নাইট্রোজেন যদি sp3 হয়, দিস ইজ দ্য অনলি কেস যেখানে এক্সেপশনালি কার্বন নাইট্রোজেনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা বা মাইনাস আই শো করে, রাইট? যদি কার্বন sp আচ্ছা। হয় আর নাইট্রোজেন sp3 হয়, দ্যাট ইজ দ্য অনলি কেস যেখানে কার্বন নাইট্রোজেনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা শো করবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখ এই গ্রুপটা নাইট্রো, নাইট্রো কিরকম দেখতে হয় দেখ। এন ডাবল বন্ড, নাইট্রোজেনের সঙ্গে দুটো অক্সিজেন থাকে, একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড হতে ও মাইনাস থাকে, নাইট্রোজেন নিজে প্লাস হয়। তো দিস ইজ এ ভেরি স্ট্রং মাইনাস আই গ্রুপ। তার কারণ নাইট্রোজেনের সঙ্গে ফার্স্ট অফ অল দুটো অক্সিজেন অ্যাটাচ রয়েছে, আর সেকেন্ড অফ অল নাইট্রোজেনের প্লাস রয়েছে। তো দিস ইজ এ ভেরি 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 স্ট্রং মাইনাস আই গ্রুপ, ঠিক আছে? তো এবার অর্ডার অফ মাইনাস, অ্যাজ এ নাইট্রো গ্রুপটা পুরোটা নিউট্রাল, কিন্তু যদি আমি প্রত্যেকটা অ্যাটমকে সেপারেটলি দেখি তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস আছে। আচ্ছা, এখানে অর্ডার অফ মাইনাস আই তুই দেখ, সব থেকে বেশি মাইনাস আই কাদের হয়, যাদের কাছে পজিটিভ চার্জ থাকে। nr3 প্লাস, sr2 প্লাস, nh3 প্লাস, যাদের কাছে পজিটিভ চার্জ আছে তাদের মাইনাস আই সব থেকে বেশি, এই সেটটা। তারপরে নাইট্রো, নাইট্রোতে নাইট্রোজেনের মাথায় প্লাস আছে বলে আর দুটো অক্সিজেন আছে বলে নাইট্রো, তাই তো? তাহলে এইগুলো হ্যালোজেনের মধ্যে অর্ডার কি, এটা আগেই বলেছি। তাহলে আগে পজিটিভলি চার্জ গুলো আসছে, দেখ সায়ানাইডের কিন্তু ফ্লোরিনের থেকে বেশি হয়। কেন বেশি হয়? কারণ এখানে কার্বন নাইট্রোজেন দুটোই হচ্ছে sp হাইব্রিডাইজেশন। যেহেতু দুটো কার্বন আর নাইট্রোজেনের কালেকটিভ পাওয়ারের জন্য সায়ানাইড বেশি মাইনাস আই শো করে ফ্লোরিনের থেকে। যেহেতু কার্বন নাইট্রোজেন দুটোই sp সংকরায়নে আছে, দুটোই তড়িৎ ঋণাত্মক হয়ে গেছে, দুটোর একসাথে যখন কাজ করে তখন সায়ানাইডের মাইনাস আই ফ্লোরিনের থেকে বেশি হয়। শুধু কার্বন চেক করলে হবে না তখন, ঠিক আছে? বাকি এখানে দেখ স্টার আছে বা এগুলো আছে, তো আই হোপ অর্ডার গুলো মনে রাখবি। লাস্টের দিকে এই sp কার্বন গুলো আছে, রাইট? ইভেন মাইনাস আই ফিনাইল রিং এরও C6H5 বা ফিনাইল রিং এরও অল্প মাইনাস আই থাকে, উইক মাইনাস আই থাকে। কেন থাকে? কারণ এখানে 6টা sp2 কার্বন আছে, 6টা sp2 কার্বন আছে। sp2 কার্বন 6টা আছে মানে কি, এই রিংটার মধ্যে s ক্যারেক্টার বেশি আছে, তাই তো? তাহলে এটা গেল মাইনাস আই অর্ডার। প্লাস আই এর অর্ডার দেখ, যেগুলো নেগেটিভলি চার্জ সেগুলোর প্লাস আই বেশি আছে এগুলো। এবার তারপরে তোর কি আছে, অ্যালকাইল গ্রুপ গুলো আছে। আর এখানে হাইড্রোজেন আর হাইড্রোজেনের আইসোটোপ গুলো যদি দেখিস, নর্মালি হাইড্রোজেনের ইন্ডাকটিভ এফেক্ট 0 হয়, ঠিক আছে? এটা আমরা আগের দিন করেছি। কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ গুলো যদি দেখিস, ডিউটেরিয়াম ট্রিটিয়াম, তাহলে হাইড্রোজেনের আইসোটোপ গুলো যত ভারী হয় তত প্লাস আই বাড়ে। তাহলে যদি তোকে জিজ্ঞাসা করা হয় হাইড্রোজেন, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম এই তিনটে আইসোটোপের প্লাস আই এর অর্ডার কি হবে, ট্রিটিয়ামের সব থেকে বেশি হবে, ফলোড বাই ডিউটেরিয়াম, তারপরে হবে হাইড্রোজেন বা প্রোটিয়াম। ক্লিয়ার এইটুকুনি? হ্যাঁ স্যার। তাহলে মাইনাস আই প্লাস আই ডান। এবার দেখা যাক ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশন কি হতে পারে, মানে এটাকে আমরা কি কি কাজে ইউজ করতে পারি। কাজে তো অনেক কিছুতে ইউজ করতে পারি, যেমন তোকে যদি কোনো রিয়াকশন ইন্টারমিডিয়েট দেয় বা বিক্রিয়াকালীন অন্তর্বর্তী পদার্থ, তাই বলে তো নাকি? তো যদি কোনো রিয়াকশন ইন্টারমিডিয়েটের এক্সাম্পল কি, ধর কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, কার্বন রেডিকাল, এগুলো হচ্ছে রিয়াকশন ইন্টারমিডিয়েট, বিক্রিয়া চলাকালীন তৈরি হয়, তাই তো?
কিন্তু বিক্রিয়ার শুরুতেও থাকে না, বিক্রিয়ার শেষেও থাকে না। ওকে, তাহলে এদের স্টেবিলিটি বা স্থায়িত্ব কম্পেয়ার করতে গেলে ইন্ডাকটিভ এফেক্ট ইউজ করতে পারি। ইন্ডাকটিভ এফেক্ট না, পুরো ইলেকট্রনিক এফেক্টই আমরা ইউজ করি ফর দিস পারপাসেস। তার মধ্যে ইন্ডাকটিভ এফেক্ট তো একটা ছোট পার্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখ, হ্যাঁ স্যার। বল। হ্যাঁ স্যার, ক্লিয়ার। দেখ, তাহলে রিয়াকশন ইন্টারমিডিয়েট কি, বা রিয়াকশন বিক্রিয়ার অন্তর্বর্তীকালীন পদার্থ কোনগুলো? যেগুলো ডিউরিং দ্য কোর্স অফ রিয়াকশন, স্পিসিস হুইচ অ্যাপিয়ার্স ডিউরিং দ্য কোর্স অফ রিয়াকশন, মানে বিক্রিয়া চলাকালীন যেগুলো তৈরি হয় আর বিক্রিয়া শেষ হওয়ার আগেই যেগুলো শেষ হয়ে যায়, দিস আর কল্ড রিয়াকশন ইন্টারমিডিয়েটস, রাইট? কিভাবে তৈরি হয় এই ইন্টারমিডিয়েট গুলো? বন্ড ভেঙে রিয়াকশন ইন্টারমিডিয়েট তৈরি হয়। ধর একটা বন্ড আছে, এবি বন্ড, এই বন্ডটা দু রকম ভাবে ভাঙতে পারি আমরা। একটা হচ্ছে হেটেরোলাইটিক ফিশন বা অসম বিভাজন, বাংলা করলে দাঁড়ায় অসম বিভাজন। তো এটার মানে কি? হেটেরো মানে অসম, যখন এই বন্ডটা যখন ভাঙছে যদি কোনো একটা অ্যাটম দুটো ইলেকট্রনই নিয়ে নেয় তাহলে অসম বিভাজন হচ্ছে, তাই তো? তাহলে এখানে আমরা কি দেখছি, লেটস সে বি ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, আর বন্ড যখন ভাঙছে যেটা বেশি তড়িৎ ঋণাত্মক মৌল সে দুটো ইলেকট্রনই নিয়ে নিচ্ছে বন্ডে, দুটোর মধ্যে একটা এর ছিল একটা নিজের, তাই তো? তাহলে যদি বন্ড এরকম ভাবে ভাঙে বা হেটেরোলাইটিক ফিশন বা অসম বিভাজন হয় তাহলে কি হবে? এ নিজের ইলেকট্রন লুজ করছে, তাহলে এ যখন নিজের ইলেকট্রন লুজ করছে এতে একটা প্লাস আসবে, আর বি একটা এক্সট্রা ইলেকট্রন গেইন করছে, কার ইলেকট্রন? এর ইলেকট্রন, তাহলে বি কি করছে? দুটো ইলেকট্রনই নিয়ে নিচ্ছে, তাহলে বি এর কাছে মাইনাস আসবে। তাহলে যদি অসম বিভাজন হয় একটা বন্ডের তাহলে প্লাস মাইনাস জেনারেট করে, আয়ন্স জেনারেট করে, ক্যাটায়ন্স অ্যানায়ন্স, রাইট? তাহলে কার্বোক্যাটায়ন কার্বন আয়ন এরকম ভাবেই জেনারেট করবে অসম বিভাজন। বন্ড যদি হেটেরোলাইটিক প্যাটার্নে ভাঙে তাহলে কার্বোক্যাটায়ন কার্বন আয়ন গুলো জেনারেট হবে। আর যদি হোমোলাইটিক ফিশন হয়, সমবিভাজন, সমবিভাজন মানে কি? বন্ডটা যখন ভাঙবে দুটো অ্যাটমই নিজের নিজের ইলেকট্রনটা নিয়ে নেবে, রাইট? আর দেখ এখানে অ্যারোটা অন্যরকম হয়, এখানে অ্যারোটা ভুল আছে, টেকনিক্যালি দ্য অ্যারো শুড বি লাইক দিস। মাছের বড়শির মতো থাকা অ্যারোগুলো, এটাকে বলে ফিশ হুক অ্যারো। ফিশ হুক মানে মাছের বড়শির মতো, অ্যারোটা একটা সাইডে থাকে, যেহেতু একটা ইলেকট্রন নিচ্ছে একটা সাইডে থাকে, তাহলে ইন দ্যাট কেস কি হবে? এ নিজের ইলেকট্রন রাখছে, বি নিজের ইলেকট্রন রাখছে, এগুলোকে বলা হয় রেডিকাল বা মুক্তমূলক। ঠিক আছে, এগুলো এগুলো নিউট্রাল স্পিসিস হয় বা প্রশম পদার্থ, রাইট? তাহলে এই কার্বন রেডিকাল তৈরি হবে কি করে, বা কার্বন মুক্তমূলক কিভাবে তৈরি হবে? যদি বন্ড সমবিভাজিত হয় বা হোমোলাইটিক ফিশন হয়। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা বেসিক্যালি এই ইন্টারমিডিয়েট গুলো স্টেবিলিটি কম্পেয়ার করব, তার আগে আমরা ইন্টারমিডিয়েট গুলোকে একটু স্টাডি করে নিই। ঠিক আছে, তো সবার আগে লেটস সে কার্বোক্যাটায়ন। তো ভালো করে দেখ, কার্বোক্যাটায়ন কটা বন্ড পেয়ার দেখতে পাচ্ছিস? কার্বনের সাথে কটা বন্ড আছে? তিনটে বন্ড আছে, মানে কার্বনের কাছে তিনটে বন্ড পেয়ার আছে বা তিনটে অ্যাটম অ্যাটাচড আছে। তাহলে কার্বনের সংকরায়ন হাইব্রিডাইজেশন কি হবে? যারা আমার আগের ক্লাসটা করেছিস হাইব্রিডাইজেশন ভিএসিপিআর এর উপর, বলা উচিত কার্বনের তিনটে বন্ড পেয়ার থাকলে হাইব্রিডাইজেশন কি হয়? sp2। sp2, রাইট? তাহলে কার্বনের কাছে একটা খালি অরবিটাল বা ভ্যাকেন্ট পি অরবিটাল পড়ে রয়েছে। এবার কার্বনে প্লাস কেন আসছে? কারণ কার্বনের নিজের তিনটে ইলেকট্রন আছে, প্রত্যেকটা বন্ডে কার্বনের একটা করে ইলেকট্রন আছে, টোটাল তিনটে ইলেকট্রন। আর মুক্ত কার্বনে কটা যোজ্যতা ইলেকট্রন থাকে? চারটে। ফ্রি কার্বনে চারটে ভ্যালেন্স ইলেকট্রন থাকে, এখানে নিজের তিনটে আছে, একটা কম আছে বলে একটা পজিটিভ চার্জ এসছে। আই হোপ দিস ইজ ক্লিয়ার, তাই তো? তো এবার একটা জিনিস দেখ, তাহলে আমি কি বলতে পারি যেহেতু এর কাছে খালি অরবিটাল আছে তাহলে কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইলের মতো কাজ করতে পারে। দিস ইজ অ্যান ইলেকট্রোফাইল, আমি আগের দিনই করিয়েছি, যাদের কাছে খালি অরবিটাল থাকে দে ক্যান অ্যাক্ট অ্যাজ ইলেকট্রোফাইল। তাহলে কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, এর স্টেবিলিটি বা স্থায়িত্ব কিসের উপর ডিপেন্ড করবে? তা আমাকে বল, পজিটিভ চার্জকে যদি স্টেবিলাইজ করতে হয় তাহলে এখানে যে গ্রুপগুলো যুক্ত থাকবে সেগুলো ইলেকট্রন রিলিজিং গ্রুপ হওয়া উচিত না ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়া উচিত? রিলিজিং মানে ইলেকট্রন দেবে, উইথড্র মানে ইলেকট্রন নেবে। ডোনেটিং।
ডোনেটিং গ্রুপ হবে, রাইট। কারণ প্লাস যদি ইলেকট্রন পায় তবেই তো নিউট্রাল হবে, তবেই তো স্টেবল হবে। তাহলে তার জন্য এই সারাউন্ডিংস এর গ্রুপস গুলো কি হতে হবে? দে মাস্ট বি ইলেকট্রন রিলিজিং গ্রুপ, তাই তো? তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ব্যস্তানুপাতিক ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সাথে। মানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়বে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে কমবে। নাও লেট আস টক অ্যাবাউট কার্বনের মুক্তমূলক। তো এখানে তুই কি দেখতে পাচ্ছিস? তিনটেই বন্ড পেয়ার আছে, কার্বনের সঙ্গে তিনটে অ্যাটম অ্যাটাচড আছে, মানে তিনটে বন্ড পেয়ার রয়েছে, তাই তো? আমাকে হাইব্রিডাইজেশন যদি দেখতে হয় ইলেকট্রন পেয়ার কাউন্ট করতে হয়। আমি তিনটেই বন্ড পেয়ার দেখতে পাচ্ছি এখানে, তাহলে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন কি হওয়ার কথা? sp2 sp2 হবে সংকরায়ন, তাই তো? এবার দেখ এখানে কিন্তু একটা হাফ ফিল্ড পি অরবিটাল আছে বা অর্ধপূর্ণ পি কক্ষক আছে। হাফ ফিল্ড মানে যেখানে একটা ইলেকট্রন আছে। তাহলে কার্বনের নিজের মোট কটা ইলেকট্রন হলো? কার্বনের নিজের মোট হলো 4টে ইলেকট্রন, 4 ইলেকট্রন অফ কার্বন, নিজের 4টে ইলেকট্রন, যেটা ফ্রি কার্বন অ্যাটমের 4টে ভ্যালেন্স ইলেকট্রন যেরকম থাকে এখানেও তাই আছে। তাই জন্য এখানে কার্বনটা নিউট্রাল, দিস ইজ নিউট্রাল, প্লাস মাইনাস কিছু নেই, তাই তো? sp2 কার্বনের নিজের 4টে ইলেকট্রন আছে, নিউট্রাল, তাই তাই তো? কিন্তু এখানে কার্বনের টোটাল কটা ইলেকট্রন আছে? টোটাল 7 ইলেকট্রন আছে, তিনটে বন্ডে 6টা ইলেকট্রন প্লাস একটা 7টা ইলেকট্রন, তাই তো? এবার একটা সিম্পল জিনিস বোঝ, একটা হাফ ফিল্ড অরবিটাল সবসময় ফুল ফিল্ড হতে চায়, মানে এখানে আর একটা ইলেকট্রন চাই। একটা আনপেয়ার্ড ইলেকট্রন মানে যে ইলেকট্রন একা আছে সে দোকা হতে চায়, তাই তো? মানে পেয়ার ফর্ম করতে চায়, তার জন্য একটা ইলেকট্রন লাগে। কার্বনের কাছে টোটাল 7টা ইলেকট্রন আছে, ওকে যদি অষ্টক পূর্ণ করতে হয় তাহলে আর একটা ইলেকট্রন চাই। মানে সোজা কথা, একে যদি স্টেবল হতে হয় এর একটা ইলেকট্রন দরকার। তাহলে এই গ্রুপগুলো কি হওয়া উচিত? এই কার্বনের ইলেকট্রন দরকার, তো এই গ্রুপগুলো ইলেকট্রন রিলিজিং হতে হবে না ইলেকট্রন উইথড্রয়িং হতে হবে? কি হবে? ইলেকট্রন উইথড্রয়িং। তাই কি? এই কার্বনটা ইলেকট্রন দরকার স্টেবিলিটি পাওয়ার জন্য। এখানে ডোনেটিং। তাহলে এগুলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হতে হবে, তবে গিয়ে এখানে ইলেকট্রন আসবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রাইট। তাহলে এখানেও দেখ একটা একটা মানে কার্বন রেডিকালের স্টেবিলিটি ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রন রিলিজিং গ্রুপ, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে রেডিকালের স্টেবিলিটি কমে যাবে, ঠিক আছে? এবার আসি কার্বন আয়নে। তো কার্বন আয়নে তুই কি দেখতে পাচ্ছিস? তিনটে বন্ড আছে, একটা লোন পেয়ার আছে, তাহলে মোট কটা ইলেকট্রন পেয়ার হলো? 4টে। তাহলে হাইব্রিডাইজেশন কি হবে? চারটে ইলেকট্রন পেয়ার মানে হাইব্রিডাইজেশন sp3 হবে। কার্বনের হ্যাঁ নিজের স্যার। কটা ইলেকট্রন হলো? প্রত্যেকটা বন্ডে একটা করে ইলেকট্রন আছে, প্লাস এখানে দুটো ইলেকট্রন, তাহলে মোট কটা হলো? 5টা ইলেকট্রন হলো। আর ফ্রি কার্বনে কটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে? 4টে। তাহলে এখানে একটা বেশি আছে, দ্যাট ইজ ওয়াই নেগেটিভ চার্জ আছে, তাই তো? এবার আগের ক্লাসে বলেছিলাম যার কাছে লোন পেয়ার থাকে বা নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকে সে নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এক সেকেন্ড। তাহলে এখানে কার্বন আয়ন কি হিসাবে কাজ করতে পারে? ক্যান অ্যাক্ট অ্যাজ নিউক্লিওফাইল। আচ্ছা, এবার নেগেটিভ চার্জকে যদি স্টেবিলাইজ হতে হয় তাহলে কার্বন থেকে ইলেকট্রন গ্রহণ করতে হবে না কার্বনে আরো ইলেকট্রন দিতে হবে? গ্রহণ। তাহলে এই যে গ্রুপ, করতে হবে। তাহলে এইগুলো কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ না রিলিজিং গ্রুপ হওয়া উচিত? উইথড্রয়িং। উইথড্রয়িং হওয়া উচিত, তবে গিয়ে কার্বন আয়ন স্টেবল হবে। তাহলে এখানে আমার ভুল নোট হয়েছে। তো দিস মাস্ট বি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ and this must be electron releasing group, তাই তো? তাহলে কার্বন আয়নের স্টেবিলিটি is proportional to electron withdrawing group, inversely proportional to electron releasing group. তাহলে এখানে দুটো জিনিস দেখলাম, কার্বোক্যাটায়ন আর মুক্তমূলক, এই দুটোর ক্ষেত্রে স্টেবিলিটি ইলেকট্রন রিলিজিং গ্রুপের সাথে প্রপোর্শনাল, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আর কার্বন আয়নের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, মাথায় থাকবে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। গুড। তাহলে এবারে কিছু প্র্যাকটিস প্রবলেমস আছে, ঝটপট বলবি। দেখ, তাহলে ফার্স্ট প্রবলেম,
স্টেবিলিটি অর্ডার বলতে হবে, কার্বোক্যাটায়ন আছে। তো এখানে বাদিক থেকে ডান দিকে সবসময় মনে রাখবি স্টেবিলিটি কেন চেঞ্জ হয়। স্টেবিলিটি চেঞ্জ হয় কারণ গঠন চেঞ্জ হয় বা স্ট্রাকচার চেঞ্জ হয়। তা তোকে দেখতে হবে যে স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, যে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট বাড়ছে নাকি ইলেকট্রন রিলিজিং এফেক্ট বাড়ছে স্ট্রাকচার চেঞ্জ হলে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বাদিক থেকে যত ডান দিকে যাচ্ছি প্রত্যেকবার একটা করে হাইড্রোজেন একটা করে মিথাইল দিয়ে রিপ্লেস হচ্ছে, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে বাদিক থেকে ডান দিকে কি বাড়ছে, ইলেকট্রন রিলিজিং এফেক্ট নাকি ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট? রিলিজিং এফেক্ট। রিলিজিং এফেক্ট বাড়ছে। এই অ্যালকাইল গ্রুপ গুলো সবাই প্লাস আই শো করে। যত বাদিক থেকে ডান দিকে যাচ্ছি ইলেকট্রন রিলিজিং এফেক্ট বাড়ছে, তাহলে স্টেবিলিটি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, তাই তো? তাহলে ভালো করে দেখ, দিস ইজ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দিস ইজ 2 ডিগ্রি, দিস ইজ 1 ডিগ্রি এন্ড দিস ইজ 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। মিথাইল কার্বোক্যাটায়ন ক্যান বি কল্ড 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে তুই যদি দেখিস স্টেবিলিটি অর্ডার, তাহলে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, আচ্ছা এখানে যদি পজিটিভ চার্জের জায়গায় একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকতো মানে রেডিক্যাল হতো, তাহলে কি স্টেবিলিটি অর্ডার সেম থাকতো না আলাদা হতো? সেম থাকতো। সেম থাকতো, কারণ কার্বোক্যাটায়ন রেডিক্যালের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম। তাহলে সি প্লাস বা সি ডট যদি থাকে এদের ক্ষেত্রে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 0 ডিগ্রি। ক্লিয়ার? পরেরটা বল, এখানে কার্বন আয়ন আছে, নেগেটিভ চার্জ আছে, তাহলে স্টেবিলিটি বাড়বে না কমবে? বাদিক থেকে ডান দিকে ইলেকট্রন রিলিজিং এফেক্ট বাড়ছে না কমছে? তাহলে এখানে কমবে, তাই তো? কেন কমছে? কারণ এখানে ইলেকট্রন রিলিজিং এফেক্ট বাদিক থেকে ডান দিকে বাড়ছে, আর আমরা জানি কার্বন আয়নের ক্ষেত্রে ইলেকট্রন রিলিজিং এফেক্ট বাড়লে স্টেবিলিটি কমে যাবে। তাহলে কার্বন আয়নের ক্ষেত্রে তুই কি দেখতে পাচ্ছিস? 0 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, তাই তো? তিনেরটা বল, এখানে কি দাঁড়াচ্ছে? তিনটে কার্বন আয়ন আছে, স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয়েছে? এইখানে ফ্লুরিনের জায়গায় ক্লোরিন, ক্লোরিনের জায়গায় ব্রোমিন। তাহলে এখানে এইগুলোকে আমাকে দেখতে হবে যে ফ্লুরিন থেকে ক্লোরিন ব্রোমিনে গেলে কি চেঞ্জ হচ্ছে। ডান দিকে কমবে, ডান ডান দিকে দিকে গেলে কমবে, কমবে। কেন কমবে? কারণ ফ্লুরিন থেকে কারণ কি ক্লোরিন ফ্লুরিন ব্রোমিনে টানছিল। তড়িৎ ঋণাত্মকতা কমে যাচ্ছে, তাই তো? হ্যাঁ তো মাইনাস তড়িৎ ঋণাত্মকতা মাইনাস আই কমে যাচ্ছে, আর নেগেটিভ চার্জ যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট তত বেশি স্টেবিলিটি। মাইনাস আই কমে যাচ্ছে মানে স্টেবিলিটি কমে যাবে। তাহলে ইয়েস অর নো? কোশ্চেন নাম্বার 4, এখানে বল কি হচ্ছে? কার্বোক্যাটায়ন আছে, তাহলে কিভাবে দেখবো স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয়েছে? ভালো করে একটা জিনিস বোঝ, এখানে একটা মিথাইল, এই মিথাইলটা এখানে কাছে চলে এসেছে, বলতে পারি? হ্যাঁ স্যার, পরেরটাই বেশি হবে। তাহলে পরেরটাই বেশি হবে, কারণ মিথাইল যত কাছে আসবে তত কি হবে? প্লাস আই বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। বাড়বে, কারণ ইন্ডাকটিভ এফেক্ট ডিসটেন্সের উপর ডিপেন্ড করে। ইন্ডাকটিভ এফেক্ট যত কাছে থাকবে তত বেশি হবে, তাই তো? তাহলে এখানে প্লাস আই বেশি, তাহলে স্টেবিলিটি বেশি। লাস্টেরটা কি আছে? এখানে সায়ানাইড আছে, এখানে নাইট্রো আছে, এখানে ফ্লুরিন আছে। সবকটা কোন এফেক্ট শো করে, প্লাস আই না মাইনাস আই? এরা সবাই Minus প্লাস I। আই শো করে না মাইনাস আই শো করে? তাড়াতাড়ি বল। মাইনাস আই। মাইনাস আই শো করে, তাহলে তোকে দেখতে হবে কার মাইনাস আই সব থেকে বেশি এখানে, কার বেশি? NO2। NO2। তাহলে এ সব থেকে বেশি হবে। তাহলে আমি এটাকে নাম্বারিং করে দিচ্ছি। তাহলে এ মোস্ট স্টেবল, এটা 1 নম্বরে এলো। তারপরে কি হবে? ফ্লুরাইড আর সায়ানাইড। সায়ানাইড। সায়ানাইড একটু আগেই বলেছিলাম, তাই তো, যে সায়ানাইডের হ্যাঁ মাইনাস আই ফ্লুরিনের থেকে বেশি। তাহলে এখানে sp ইন্ডাকটিভ হাইড্রোজেন এফেক্ট আমরা কার্বন। শেষ করলাম। নেক্সট টপিক যেটা মুভ করব দ্যাট ইজ রেজোনেন্স। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল রেজোনেন্স জিনিসটা দরকার পড়লো কেন? রেজোনেন্স জিনিসটা কি, ঠিক ব্যাপারটা কি? দেখ, নর্মালি আমরা কি করি, ক্লাসিক্যাল অর্গানিক কেমিস্ট্রি রাইটস ওয়ান স্ট্রাকচারাল ফর্মুলা ফর ইচ মলিকুল, তাই তো? মানে একটা মলিকুলের জন্য একটাই স্ট্রাকচার ড্র করে, ঠিক আছে? কিন্তু এই যে সিঙ্গেল ফর্মুলা, একটাই স্ট্রাকচার, সেটা একটা মলিকুলের বন্ড লেন্থ বা বন্ড এনার্জি বা স্টেবিলিটি এক্সপ্লেন করতে পারে না। অ্যান্ড দেয়ার আর লার্জ নাম্বার অফ কম্পাউন্ডস যাদের জন্য দেখা গেছে যে যাদের
লার্জ নাম্বার অফ কম্পাউন্ডস যাদের পাই বন্ড আছে, দেখা যায় যে তাদের যে স্টেবিলিটি সেটা এক্সপেক্টেড স্টেবিলিটি থেকে অনেক বেশি হয়। মানে তুই একটা সিঙ্গেল স্ট্রাকচার দিয়ে এই ধরনের মলিকুলস গুলোর যে স্টেবিলিটি পাচ্ছিস তার থেকে এক্সপেরিমেন্টালি এদের স্টেবিলিটি অনেক বেশি পাওয়া যায় তাদের মধ্যে, ইউজুয়ালি যাদের কাছে পাই ইলেকট্রনস আছে, তাই তো? তাহলে এই যে এত বেশি স্টেবিলিটি আমরা এক্সপেরিমেন্ট থেকে পাচ্ছি কিন্তু আমরা স্ট্রাকচার দিয়ে এক্সপ্লেন করতে পারছি না, তাহলে সেটাকে এক্সপ্লেন করবার জন্য রেজোনেন্সের কনসেপ্ট আসে। ঠিক আছে? The root cause কি বলছে যে pi electrons are not confined to a fixed position between two atoms, যে pi electrons দুটো অ্যাটমের মধ্যে ফিক্সড হয়ে থাকে না, they spread out, তারা ছড়াতে পারে ওভার ডিফারেন্ট অ্যাটমস, তাই তো? তাহলে এই কনসেপ্টটাই হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স মানে বেসিক্যালি রেজোনেন্সকে যদি এক কথায় বলতে হয় আমি কি বলবো, ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস, পাই ইলেকট্রনের বিকেন্দ্রীকরণ, তাই তো? যেখানে পাই ইলেকট্রনস গুলো দুটো অ্যাটমের মধ্যে ফিক্স না থেকে অনেকগুলো অ্যাটমের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এন্ড তার জন্য কি হয়, সিস্টেমটাতে স্টেবিলিটি আসে, এনার্জি কমে যায়। ইজ ইট ক্লিয়ার? তাই তো? স্যার তাহলে রেজোনেন্সকে এক কথায় কি বলবো, ডিলোকালাইজেশন মানে বিকেন্দ্রীকরণ অফ পাই ইলেকট্রনস। ওকে, তো এবার এই রেজোনেন্স কনসেপ্টটা বোঝার জন্য আমরা বেঞ্জিনের হেল্প নিচ্ছি। নর্মালি আমরা কি জানি, বেঞ্জিনের এই দুটো স্ট্রাকচার আছে, রেজোনেটিং স্ট্রাকচার বা কেকুলে স্ট্রাকচার বলে। তা আমি কি করলাম, এদের নাম্বারিং করলাম 1 2 3 4 5 6, এখানেও কার্বন গুলোর নাম্বারিং করলাম 3 4 5 6, তাই তো? তো তুই যদি এখানে দেখিস, আমরা কি জানি, রেজোনেন্স মানে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস, তাহলে পাই ইলেকট্রনস এক জায়গায় থাকবে না। এবার পাই ইলেকট্রনস যদি ডিফারেন্ট পজিশনে মুভ করে তাহলে তো তুই একটা মলিকুলের অনেকগুলো স্ট্রাকচার ড্র করতে পারিস, মানে একটার বেশি স্ট্রাকচার ড্র করতে পারিস, তাই তো? পাই বন্ডের পজিশন চেঞ্জ করে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এখানে ভালো করে দেখ, বেনজিন রিং এর জন্য দুটো স্ট্রাকচার ড্র করা হয়েছে, দুটোতে পাই বন্ডের পজিশন চেঞ্জ আছে। প্রথমটাতে পাই বন্ড আছে 2 3 4 5 আর 6 1 এর মধ্যে, সেকেন্ডটাতে কোথায় আছে 3 4 5 6 আর 1 2 এর মধ্যে, তাই তো? তাহলে এই দুটো স্ট্রাকচারকে আমরা কি বলবো, রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল ফর্ম অফ বেনজিন। রেজোনেটিং স্ট্রাকচার কেন বলছি, কারণ এখানে পাই ইলেকট্রনস এর ডিলোকালাইজেশন হয়েছে, তাই জন্য পাই বন্ডের পজিশন চেঞ্জ হয়েছে, মানে রেজোনেন্সের জন্য দুটো স্ট্রাকচার ড্র করতে পারছি, দ্যাট ইজ ওয়াই দে ক্যান বি কল্ড রেজোনেটিং স্ট্রাকচার অফ ইচ আদার। এবার এই দুটো যে রেজোনেটিং স্ট্রাকচার সেটা বোঝার জন্য আমরা এই বোথ সাইডেড অ্যারো ইউজ করি, ঠিক আছে? কিন্তু প্রবলেমটা হচ্ছে, যদি যে কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচার রিয়েল বেনজিন মলিকুলটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে বেনজিনে দু ধরনের কার্বন কার্বন বন্ড থাকার কথা, একটা হচ্ছে ডাবল বন্ড আর একটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাই তো? যদি যে কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচার আসল বেনজিন মলিকুলটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে বেনজিনে দু ধরনের কার্বন কার্বন বন্ড থাকার কথা, একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, রাইট? আছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রাইট। তাহলে ডাবল বন্ডের লেন্থ হওয়া উচিত 1.34 অ্যাংস্ট্রম আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের লেন্থ হওয়া উচিত 1.54 অ্যাংস্ট্রম, ঠিক আছে? কিন্তু এক্সপেরিমেন্ট কি বলছে, যে প্রত্যেকটা কার্বন কার্বন বন্ড লেন্থ বেনজিনে সেম এন্ড দ্যাট ইজ 1.40 অ্যাংস্ট্রম। তার মানে কি বলছে, তার মানে বলছে আসল মলিকুলে সবকটা কার্বন কার্বন একই রকমের, তার জন্য বন্ড লেন্থও আইডেন্টিক্যাল, কিন্তু কোনো রেজোনেটিং স্ট্রাকচার সেটা এক্সপ্লেন করতে পারছে না। নান অফ দ্য রেজোনেটিং স্ট্রাকচার এক্সপ্লেন্স দ্য রিয়েল মলিকুল। তাহলে আমরা এখানে কি বলবো, যে রেজোনেটিং স্ট্রাকচার আর বেসিক্যালি থিওরিটিক্যাল মলিকুল, এরা রিয়েল মলিকুলকে রিপ্রেজেন্ট করে না, দে আর থিওরিটিক্যাল মলিকুল, রিয়েল মলিকুল নয় রেজোনেটিং স্ট্রাকচার, তাই তো? তাহলে রেজোনেটিং স্ট্রাকচারের ডেফিনেশন কি, there are multiple valid Lewis structure that can be drawn for a molecule by moving only pi electrons and lone pairs while keeping all atoms fixed। তার মানে তুই যদি রেজোনেটিং স্ট্রাকচার কি, যদি তুই একই মলিকুলের অনেকগুলো স্ট্রাকচার ড্র করিস যেখানে পাই ইলেকট্রনের পজিশন চেঞ্জ হয়েছে বা লোন পেয়ারের পজিশন চেঞ্জ হয়েছে, কিন্তু বেসিক সিগমা স্ট্রাকচারটা সেম থাকছে, মানে অ্যাটমের পজিশন চেঞ্জ হবে না কিন্তু,
তাহলে এই স্ট্রাকচার গুলোকে আমরা একটাকে আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার বলতে পারি। এই অবধি ক্লিয়ার? কোনো ডাউট আছে? নো স্যার। না স্যার। নেই তো? তাহলে আমরা কি দেখলাম? রেজোনেটিং স্ট্রাকচার আর থিওরিটিক্যাল মলিকুল, এরা রিয়েল মলিকুলের সমস্ত প্রপার্টি পুরোপুরি এক্সপ্লেন করতে পারে না। তাহলে আমরা রিয়েল মলিকুলকে কিভাবে রিপ্রেজেন্ট করব? তার জন্য আরেকটা কনসেপ্ট আছে রেজোনেন্স হাইব্রিড বা রেজোনেন্স সংকর। ঠিক আছে? তো রেজোনেন্স হাইব্রিডটা কি জিনিস? আমরা তখন ধরে নিচ্ছি যে যখন আমরা রেজোনেন্স হাইব্রিড ডিফাইন করব, আমরা ধরে নেব অ্যাজ ইফ দ্য রিয়েল বেনজিন মলিকুল কন্টিনিউয়াসলি এই দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে অসিলেট করছে, একবার এখানে একবার এখানে, একবার এখানে একবার এখানে, মানে রিয়েল মলিকুলটাকে আমরা এই দুটোর হাইব্রিড হিসাবে ধরবো, তাই তো? তো আমরা তাই যদি হয় রিয়েল মলিকুলটা যদি কন্টিনিউয়াসলি এই দুটোর মধ্যে অসিলেট করে, তাহলে আমি এটা কি বলতে পারি যে পাই বন্ড কন্টিনিউয়াসলি পজিশন চেঞ্জ করছে, মানে পাই বন্ড এখানে স্ট্যাটিক নয়, স্থির নেই, ডায়নামিক, পরিবর্তনশীল। ও একবার ভাঙছে একবার তৈরি হচ্ছে, একবার ভাঙছে একবার তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে পরিবর্তনশীল পাই বন্ডকে আমরা এই ডটেড লাইন দিয়ে দেখাই। আর এই ডটেড লাইনটা কোথায় আছে? সবকটা পজিশনে আছে। কারণ এই এই তিনটে পজিশন থেকে কন্টিনিউয়াসলি ভাঙছে তৈরি হচ্ছে, আবার এইখানেও তাই হচ্ছে। তাহলে এটা হচ্ছে বেঞ্জিনের রেজোনেন্স সংকট, যেখানে আমরা সবকটা পজিশনে ডটেড লাইন দিয়ে দেখাবো, মানে পাই বন্ড ইজ ডায়নামিক ইন নেচার, ও কন্টিনিউয়াসলি ভাঙছে তৈরি হচ্ছে, রাইট? So resonance hybrid is the weighted average of all the resonating structure of a molecule. Real molecule কে আমরা resonance hybrid দিয়ে represent করি। So this is the real molecule. তাই তো? তাহলে এখানে এই স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে যে এখানে সবকটা কার্বন কার্বন বন্ড আইডেন্টিক্যাল বা একই রকমের মনে হচ্ছে কি? হচ্ছে? হ্যাঁ স্যার। আমি কি এটাও বলতে পারি যে তাহলে মানে এখানে প্রত্যেকটা কার্বন কার্বন বন্ডের যে লেন্থ সেটা সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ডের মাঝামাঝি আসবে, তাহলে মানে এই দুটো ভ্যালুর মাঝামাঝি কোথাও থাকবে, রাইট? হ্যাঁ স্যার। আর একটা জিনিস মনে রাখবি, রিয়েল মলিকুলের যে স্টেবিলিটি সেটা সবসময় রেজোনেটিং স্ট্রাকচার গুলোর থেকে বেশি হয়। আমরা নর্মালি খাতায় সেই রেজোনেটিং স্ট্রাকচারটা ড্র করি যেটা সব থেকে স্টেবল, বাট রিয়েল মলিকুল তার থেকেও বেশি স্টেবল হয়। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা দেখবো রেজোনেন্সের মলিকুলার লেভেলের ডেফিনেশন, মানে আরো মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে যদি দেখি, তাহলে রেজোনেন্স কি? দিস ইজ দ্য ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস অ্যান্ড লোন পেয়ার্স থ্রু এ প্যারালাল সেট অফ পি অরবিটালস। দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে শুধুমাত্র ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস বললে হবে না, তোকে বলতে হবে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস থ্রু প্যারালাল সেট অফ পি অরবিটালস। তোরা যখন সিঁড়ি দিয়ে উঠিস, সিঁড়ি দিয়ে ওঠানামা করিস, তুই দেখেছিস যে সিঁড়ির ধাপগুলো সবসময় সমান্তরাল হয় বা প্যারালাল হয় না, তার জন্য তোরা খুব স্মুথলি ওঠানামা করতে পারিস, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে এখানেও পি অরবিটাল গুলো এই সিঁড়ির মতো কাজ করে, যে এক পাই ইলেকট্রন যখন একটা পজিশন থেকে অন্য পজিশনে যায় তখন প্যারালাল সেট অফ পি অরবিটালস গুলো এখানে সিঁড়ির ধাপের মতো কাজ করে, তাই তো? তাই জন্য পাই ইলেকট্রন স্মুথলি মুভ করতে পারে। নর্মালি পি অরবিটালস প্যারালালই হয়, বাট যদি ডি অরবিটাল আসে তখন এক্স্যাক্টলি প্যারালাল হয় না, বাট পাশাপাশি ওভারল্যাপই হয়। যাই হোক, তাহলে এই রেজোনেন্স কি? তাহলে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস অ্যান্ড লোন পেয়ার্স থ্রু এ প্যারালাল সেট অফ পি অরবিটালস। হোপফুলি ক্লিয়ার? যেমন দেখ, একটু আগে আমরা বেনজিন রিং দেখেছি, তো বেনজিন রিং এ 1 আর 2 এর মধ্যে যখন পাই বন্ড হয়েছে তার মানে 1 আর 2 এর পি অরবিটালস গুলো পাশাপাশি রয়েছে, 5 6 এও পাশাপাশি রয়েছে, 3 4 এও পাশাপাশি রয়েছে। এবার এই 1 2 এর পাই বন্ডটা যখন 2 3 তে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি 2 আর 3 অলসো প্যারালাল, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 2 আর 3 প্যারালাল, 1 আর 2 প্যারালাল, তার মানে 1 2 3 প্যারালাল। তাহলে এরকম ভাবে যদি দেখিস তাহলে 1 থেকে 6 অব্দি যত পি অরবিটাল রয়েছে বেঞ্জিনের সবাই এখানে সমান্তরাল বা প্যারালাল, তাই তো? আর এই রেজোনেন্সটা হচ্ছে এই প্যারালাল সেট অফ পি অরবিটালস এর মধ্যে, রাইট? তাহলে আমি বেনজিন থেকেই দেখালাম যে প্যারালাল সেট অফ পি অরবিটালস এই পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হচ্ছে। তো নেক্সট হচ্ছে কনজুগেটেড সিস্টেম কাকে বলে, তাই তো? তাহলে কনজুগেটেড সিস্টেম ইন এনি মলিকুলার ফ্রেমওয়ার্ক কি বলছে? A set of atoms are in a continuous sequence of parallel p orbitals. যেমন এখানে এই সবকটা অ্যাটম কনজুগেশনে রয়েছে কারণ এখানে 6টা p অরবিটালই প্যারালাল। আর এই ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস
অল লোন পেয়ার্স আনপেয়ার ইলেকট্রনস যা হয় সমস্ত এই কনজুগেটেড সিস্টেমই। তাহলে রেজোনেন্স কোথায় হয়? কনজুগেটেড সিস্টেমে। কনজুগেটেড সিস্টেম কি? যেখানে পাই ইলেকট্রনস আর লোন পেয়ার্স একটা প্যারালাল সেট অফ p অরবিটালস এর মধ্যে থাকে, দ্যাট ক্যান বি কল্ড কনজুগেটেড সিস্টেম, তাই তো? আর কনজুগেটেড সিস্টেম হতে গেলে সবকটা অ্যাটমকে টিপিক্যালি sp2 হতে হয়, বা কখনো কখনো sp হলেও অসুবিধা নেই। কারণ যদি sp2 হয় অ্যাটম গুলো, তবেই তো ওদের কাছে একটা খালি p অরবিটাল থাকবে, বা একটা p অরবিটাল থাকবে যে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে বা কনজুগেটেড সিস্টেমে থাকতে পারে, তাই না? কারো কোনো ডাউট থাকলে বল। ডাউট নেই? না স্যার। চলো দেখ, এগুলো আমরা থিওরিটিক্যাল। হ্যাঁ বল। আচ্ছা, ওই স্ট্রাকচার গুলো বুঝতে পারছি না, ওগুলো কি বক্স আমি করে এখন ওগুলো দেখিয়েছিল? এগুলো নিচের গুলো, হ্যাঁ স্যার। হ্যাঁ তো হ্যাঁ নিচের গুলো আমি তো বোঝাইনি, ওয়েট কর। তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে, একটা মলিকুলের মধ্যে তুই কনজুগেটেড সিস্টেম আছে কিনা বা রেজোনেন্স হবে কিনা সেটাকে আইডেন্টিফাই করবি কি করে? there are 5 types of conjugated system. তুই যদি এই ধরনের টেমপ্লেট পাস বা এই ধরনের একটা ফরমেশন পাস কোনো মলিকুলার স্ট্রাকচারে, তাহলে বুঝবি যে এখানে কনজুগেশন আছে, এখানে রেজোনেন্স হবে। কি হয় 5টা টাইপ? লেট মি এক্সপ্লেন। দেখ, এ সিগমা বন্ড এখানে কানেক্টর হিসাবে কাজ করে বিটুইন টু কনজুগেটিং ইউনিটস, তাই তো? মাঝখানে সবসময় একটা সিগমা বন্ড অ্যাজ এ কানেক্টর কাজ করে। তাহলে সিগমা বন্ড যদি একটা পাই বন্ড আর একটা খালি অরবিটালকে কানেক্ট করে, দ্যাট ইজ এ কনজুগেটেড সিস্টেম। এখানে পাই বন্ড তো একা থাকতে পারে না, ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের মধ্যেই থাকবে, তাই জন্য এখানে ডাবল বন্ড দেখিয়েছি। তাহলে যদি একটা সিগমা বন্ড একটা পাই বন্ড বা একটা পাই বন্ড আর একটা খালি অরবিটালকে কানেক্ট করে, এখানে একটা পাই বন্ড আছে, তাই তো? আর এখানে একটা এমটি অরবিটাল আছে, সো দিস ইজ এ কনজুগেটেড সিস্টেম। সিমিলারলি, যদি একটা পাই বন্ড আর একটা লোন পেয়ার ইজ কানেক্টেড বাই এ সিগমা বন্ড, তাহলে এটা একটা কনজুগেটেড সিস্টেম, ঠিক আছে? যদি একটা পাই বন্ড আর একটা আনপেয়ার্ড ইলেকট্রন ইজ কানেক্টেড বাই এ সিগমা বন্ড, তাহলে এটা একটা কনজুগেটেড সিস্টেম, ঠিক আছে? যদি দুটো পাই বন্ড একটা সিগমা বন্ড দিয়ে কানেক্টেড থাকে, দিস ইজ অলসো এ কনজুগেটেড সিস্টেম। অ্যান্ড ফাইনালি, যদি একটা এমটি অরবিটাল আর একটা লোন পেয়ার সিগমা বন্ড দিয়ে কানেক্টেড থাকে, দিস ইজ অলসো এ কনজুগেটেড সিস্টেম। মানে এই 5টা সিস্টেমের রেজোনেন্স হবে। ইজ ইট ক্লিয়ার অন? ক্লিয়ার। তোরা এগুলো করিসনি তো এরকম ভাবে নাকি? না স্যার। দেখ এবার যদি কনসেপ্ট আরো ক্ল্যারিটি পাস। স্যার, স্কোয়ারটাকে কি বলেন? ওটা তো আরে স্ট্রাকচারটা যেটা স্কোয়ার না, এটা একটা কার্বনের। খালি অরবিটাল। এটা খালি অরবিটাল বা খালি কক্ষকে বক্স দিয়ে দেখানো হয় তো। দিস ইজ অ্যান এমটি ও অরবিটাল, বুঝেছি, ঠিক আছে। তাই তো? এবার এখানে একটা কোশ্চেন আছে, আইডেন্টিফাই দ্য কনজুগেটেড সিস্টেম। তোকে বলেছে এই 3টে কনজুগেটেড সিস্টেম হবে কি হবে না আইডেন্টিফাই করো। ফার্স্ট এরটা, কনজুগেটেড সিস্টেম অর নট? দেবপ্রতাপ কি বলিস? স্যার না মনে হচ্ছে, কারণ কারণ না স্যার। একটা পাই বন্ড আর লোন পেয়ার আছে। ফার্স্ট এরটা বলেছি, ফার্স্ট এরটা লোন পেয়ার কোথায় আছে? না স্যার। এটা হবে না। দিস ইজ এ কনজুগেটেড সিস্টেম। আমি কিন্তু একবারও বলিনি ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড বা ডাবল বন্ড। আমি বলি সবসময় বলেছি পাই সিগমা। তাহলে এই ডাবল বন্ডটার মধ্যে পাই বন্ড আছে, আছে কি নেই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই ডাবল বন্ডটার মধ্যে সিগমা বন্ড আছে, আছে কি নেই? আছে। হ্যাঁ। এই ডাবল বন্ডটার মধ্যে পাই বন্ড আছে। ঠিক। তাহলে এই দুটো পাই বন্ড, এটা হবে। তাহলে এই দুটো পাই বন্ড সিগমা বন্ড দিয়ে কানেক্টেড আছে। বাকিগুলো কি আছে না আছে আমার দেখার দরকার নেই। কনজুগেশন এখানে আছে কি নেই? আছে। হ্যাঁ স্যার। রেজোনেন্স হতে পারে, হ্যাঁ। হতে পারে। পরেরটা, হবে স্যার। পরেরটাও হবে। এখানে পাই বন্ড আছে, এখানে সিগমা আছে, এখানে পাই আছে, তাই তো? আর থার্ডেরটা হবে। হবে এটা। হ্যাঁ স্যার। এটা কোন সিস্টেমটা? Lone এখানে pair। আছে পাই সিগমা লোন পেয়ার, হ্যাঁ। তাই তো? তাহলে প্রথম এরকম ভাবে এই সমস্ত জিনিস শিখছিস। আমি তোদের তোদের বলছি তোদের শেখায় প্রবলেম আছে অনেক।
তাহলে এবারে আমরা প্রত্যেকটা কেস স্টাডি করব। 5টা কেস পেয়েছি কনজুগেটেড সিস্টেম হওয়ার। উইল স্টাডি অল দোজ কেসেস। তাহলে ফার্স্ট কেস কি? when pi bond in conjugation with vacant orbital, মানে pi sigma vacant orbital। তো এখানে ভালো করে বোঝ জিনিসটা কি দাঁড়াচ্ছে। এই সিস্টেমটা, তো এখানে দেখ CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস। তো এখানে আমি কি বলতে পারি, প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজ, কার্বোক্যাটায়ন sp2 হয়। এখানে এই ডাবল বন্ডে যে কার্বন গুলো আছে এগুলো sp2 বলা যায়। রেসপন্স কর তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। স্যার বুঝলাম না কি বলছিস? কি বললেন, আমি বুঝতে পারলাম না, একবার বললাম রিপিট এখানে করুন। প্রত্যেকটা কার্বন যে sp2 সংকরায়নে আছে, এটা কি বলা যায়? কার্বোক্যাটায়নের কার্বন sp2 তে থাকে, আমরা দেখেছি। আর এই ডাবল বন্ডের কার্বন হ্যাঁ গুলো হ্যাঁ। sp2 তে আছে। তো আমি এখানে এই ছবিটা এঁকেছি। sp2 তে আমরা 120 অ্যাঙ্গেল মেনটেন করেছি, আর একটা করে p অরবিটালও মেনটেন করেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছিস যে এখানে এই ফ্রেমওয়ার্কটাতে সবকটা p অরবিটাল প্যারালাল রয়েছে। একটা তো পাই বন্ডে রয়েছে এখানে, আর এখানে এই p অরবিটালটা খালি রয়েছে, বাট দে আর প্যারালাল। এটা আমার রেজোনেন্স বা কনজুগেটেড সিস্টেমের দরকার, দেখতে পাচ্ছিস এখানে। তাহলে আমাকে বল, এখানে এই সিস্টেমটাতে আমি 1 2 3 সিস্টেম মার্ক করেছি, 1 2 3 সিস্টেম। তো এই সিস্টেমটাতে ইলেকট্রন কার দরকার? হু নিডস ইলেকট্রন? তাড়াতাড়ি বল, কার CH2 ইলেকট্রন দরকার? প্লাস প্লাসের ইলেকট্রন দরকার। আমি যেটাকে একটা ইলেকট্রোফাইল হিসেবে ভাবতে পারি, এর ইলেকট্রন দরকার। আর তোদের যদি মনে থাকে, আমি আগের ক্লাসে যখন করিয়েছিলাম আমি বলেছিলাম যে পাই বন্ড নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। পারে কি পারে না? পারে তো। পাই বন্ড ইজ উইক বন্ড। সিগমা বন্ডের থেকে পাই বন্ড উইক বন্ড হয়, আর পাই ইলেকট্রনস গুলো লুজ ইলেকট্রনস। তাহলে যার ইলেকট্রন দরকার তাকে পাই বন্ড ইজিলি ভেঙে ইলেকট্রন দিয়ে দিতে পারে, রাইট? সো পাই বন্ড ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল। আর আমরা কি জানি, যখনই ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল থাকে, নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলকে ইলেকট্রন পেয়ার দিয়ে দেবে। তাহলে এই পাই বন্ড ভেঙে কি করছে, ওর দুটো ইলেকট্রন এখানে দিয়ে দিচ্ছে, রাইট? তাহলে ভালো করে অ্যারো দেখ। অর্গানিকে যারা ভালো অ্যারো বুঝতে পারবে, অ্যারো বোঝা মানে ইলেকট্রন মুভমেন্ট কোন দিকে হচ্ছে সেই জিনিসটা বোঝা। যারা ভালো অ্যারো ডিরেকশন বুঝতে পারবে তারা অর্গানিক রিয়াকশনস ভালো বুঝতে পারবে, সোজা কথা। অর্গানিক রিয়াকশন হয়ই হচ্ছে ইলেকট্রনের মুভমেন্টের জন্য, আর ইলেকট্রনের মুভমেন্টের ডিরেকশন তার মানে বুঝতে হবে, ঠিক আছে? অ্যারোর লেজটা শুরু হয় যেখান থেকে ইলেকট্রনের মুভমেন্ট স্টার্ট হয়, অ্যারোর মাথাটা যায় হচ্ছে যেখানে ইলেকট্রনের মুভমেন্ট শেষ হয়। তাহলে এটা কি বুঝতে পারছিস? এই 2 3 পাই বন্ডটা ভাঙছে, ভেঙে 1 আর 2 এর মাঝখানে পাই বন্ড ফর্ম করছে। তাহলে অ্যারোটা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? তোরা রেসপন্ড হ্যাঁ স্যার না, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে এখানে পাই ইলেকট্রন কোন দিকে যাবে? সবসময় পজিটিভ চার্জের দিকে যাচ্ছে। ইলেকট্রন সবসময় কোন দিক থেকে কোন দিকে মুভ করে? বেশি থেকে কমের দিকে। এর এখানে ইলেকট্রন কম আছে, তাহলে এদিকে ইলেকট্রন মুভ করবে, রাইট? তাহলে কি হচ্ছে এখানে ভালো করে যদি দেখিস, পাই বন্ড বিটুইন 2 and 3 ব্রেক্স, 1 আর 2 এর মাঝখানে পাই বন্ড ফর্ম করছে। আর যখন এই পাই বন্ডটা 1 আর 2 এর মাঝখানে যাচ্ছে, এই থার্ড কার্বনটা ইজ লুজিং ইটস ইলেকট্রন। তাহলে থার্ড কার্বনে প্লাস চলে আসবে, 1টা নিউট্রাল হয়ে যাবে। মানে টেকনিক্যালি দ্য প্লাস চার্জ মুভস ফ্রম 1 to 3। ইজ ইট ক্লিয়ার? এখানে সমস্ত হ্যাঁ স্যার। নোট দেওয়া আছে যে এই সি প্লাসটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে, পাই বন্ড নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, বন্ড কিভাবে ভাঙছে, প্লাস কিভাবে মুভ করছে, এভরিথিং হ্যাজ বিন রিটেন। এর থেকে পরিষ্কার করে কোনো বইতে পাবি না, ঠিক আছে? তাহলে এখানে এটা হলে কি দাঁড়াচ্ছে, আমি এই স্ট্রাকচারটা পাচ্ছি, দিস আর দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ ইচ আদার। এই দুটো একটা আর একটা রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এবার এবার আমি যদি বলি, তাহলে রেজোনেন্স হাইব্রিডটা কিরকম দেখতে হবে বলতে পারবি? রেজোনেন্স হাইব্রিড কিরকম ওর দেখতে মধ্যে হবে? মুভমেন্ট করতে থাকছে ইলেকট্রন গুলো। তার মানে এখানে তোকে আগে পাই বন্ড প্লাস চার্জ ভুলে যা, আগে বাকি সমস্ত অ্যাটমস আর সিগমা বন্ড তোকে ড্র করে নে। CH2 সিগমা বন্ড C, সিগমা বন্ড CH2, দ্যাট ইজ দ্য বেসিক স্ট্রাকচার, সেটা চেঞ্জ হয় না। এবারে পাই বন্ড এই দুটো পজিশনে মুভমেন্ট করছে, তাহলে দুটো পজিশনেই আমি ডটেড লাইন দিয়ে দেখাবো। আর পজিটিভ চার্জটা 1 আর 3 তে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তাহলে আমরা এখন আর কমপ্লিট প্লাস দেখাবো না, 1 আর 3 তে
আমরা ডেল্টা প্লাস দিয়ে দেখিয়ে দেবো, মানে পার্শিয়াল বা আংশিক পজিটিভ চার্জ। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে মুভমেন্ট বুঝে নিয়েছিস, এবার আমরা প্রবলেম সলভ করি। তোকে বলেছে এই এটাতে সবকটা রেজোনেটিং স্ট্রাকচার আর রেজোনেন্স হাইব্রিড ড্র করো। তাহলে সবার আগে আমি কি দেখতে পাচ্ছি, এখানে প্লাস সিগমা পাই আমি এখানে দেখতে পাচ্ছি, এই সিস্টেমটা রয়েছে, তাই তো? তাহলে 1 2 3 সিস্টেম, তাহলে কি হবে এখানে 2 3 পাই বন্ডটা ভাঙবে, 2 3 পাই বন্ড ভাঙবে, ভেঙে 1 আর 2 এর মাঝখানে যাবে, তাই তো? তাহলে কি পাবো এখানে, তাহলে এই 1 আর 2 এর মাঝখানে পাই বন্ড তৈরি হলো, তাহলে 3 তে প্লাস এলো, এটা আমার ফার্স্ট স্টেপে এটা হবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে এখনো কি আছে, এখনো আমি এটাকে 1 এটাকে 2 এটাকে 3 মার্ক করতে পারি। সো দিস ক্যান হ্যাপেন এগেন, তাহলে এই 2 3 পাই বন্ড ভাঙবে আর 1 2 এর মাঝখানে পাই বন্ড আবার ফর্ম করবে। তাহলে হ্যাঁ। এখানে আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার কি হবে, CH2 CH, এবার 1 আর 2 এর মাঝখানে পাই বন্ড ফর্ম করছে আর 3 তে প্লাস চলে আসছে। সো দিস আর মাই রেজোনেটিং স্ট্রাকচারস হিয়ার। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখানে রেজোনেন্স হাইব্রিড কি হবে, এটার ক্ষেত্রে রেজোনেন্স হাইব্রিডটা কি হবে? তাহলে আগে আমি কি করব, দুটো আগে আমি জায়গাতেই প্লাস, ইকুয়েশন ড্র করবো। আগে প্লাস আর পাই বন্ড এগুলো আমি ড্র করব না, আগে আমি বেসিক সিগমা স্ট্রাকচারটা ড্র করলাম, রাইট? এবারে যত জায়গায় পাই বন্ড গেছে সেখানে আমি ডটেড লাইন দিয়ে দেখিয়ে দেবো, তাই তো? আর প্লাসটা কোথায় কোথায় ঘুরেছে, প্লাসটা শুরুতে এখানে ছিল, এখানে এসছে, এখানে এসছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, তো এবারে এই প্রবলেমটা কে বলবি? শ্রেয়া আছিস? আছি স্যার। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 1 2 3, আমি আপাতত মার্ক করছি, যখন ইউজ টু হয়ে যাবে তখন দেখবি এগুলো আর লাগবে না। 2 3 পাই বন্ড 1 সিস্টেম দেখতে পাচ্ছি, তাহলে হ্যাঁ। কি হবে 2 3 পাই বন্ড উইল ব্রেক, 1 2 এর মাঝখানে পাই বন্ড ফর্ম হবে, তাই তো? তো লেট মি ড্র হ্যাঁ দ্য স্যার। স্ট্রাকচার। যদি স্ট্রাকচার ড্র করি তাহলে কি হবে, এখানে পাই বন্ড আসবে 1 আর 2 এর মাঝখানে আর 3 তে প্লাস চলে আসবে, রাইট? বাকি পাই বন্ড স্যার যেখানে ছিল সেরকম থাকবে, স্যার ঠিক আছে? বলছি এখন আমার একটু জয়েন্টের ম্যাথস পড়া আছে, আচ্ছা ঠিক আছে, তুই বেরিয়ে যা। আমি রেকর্ডেড দেখে নেবো, হ্যাঁ? ওকে, আচ্ছা নেক্সট কি আছে দেখ, পাই ইলেকট্রন যেদিকে ঘুরছে সেদিকেই ঘুরবে, তাহলে নেক্সট কি আছে 1 2 3, রাইট? হ্যাঁ স্যার। তাই তো? তাহলে আবার কি হবে 2 3 ভাঙবে আর 1 2 এর মাঝখানে ফর্ম করবে, হ্যাঁ। তাহলে এখানে পাই বন্ড আসলো, প্লাসটা কোথায় চলে আসবে 3 তে, বাকিগুলো যে যেখানে আছে সেখানে থাকবে, রাইট? নেক্সট কি হবে দেখ, পাই ইলেকট্রনস গুলো আমি একই দিকে ঘোরাবো, তাহলে এখানে নেক্সট আবার 1 2 3, তাহলে 2 3 পাই বন্ড ভাঙবে, 1 2 পাই বন্ড তৈরি হবে, the same process will continue। তাহলে এখানে কি হবে 1 2 তে পাই বন্ড তৈরি হবে, 3 তে প্লাস আসবে, রাইট? এখনো একটা স্টেপ বাকি হ্যাঁ আছে, স্যার। 1 2 3, এখানে এবার ওই 2 আর 3 এর 5 ব্রেক করবে। বাড়িতে হ্যাঁ। প্র্যাকটিস করবি, ঠিক আছে? হুম। তাহলে প্লাসটা 3 তে চলে আসবে, তাহলে দিস ইজ আওয়ার রেজোনেটিং স্ট্রাকচার। কটা পেলাম, 5টা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই রেজোনেন্স হাইব্রিডটা ড্র করতে পারবি? রেজোনেন্স হাইব্রিডটা কি হবে, ফার্স্টে আমি পাই বন্ড আর প্লাস ছাড়া বাকিটা ড্র করব, ঠিক আছে? এটা ড্র করব, একটা সেকেন্ড। ড্র করলাম পুরোটা, তো এবার পাই বন্ড কোথায় কোথায় ঘুরেছে, এই পুরোটায় ঘুরেছে, এই ডটেড লাইন। আর প্লাসটা কোথায় কোথায় ঘুরেছে, প্লাস এখানে ঘুরেছে, এখানে ঘুরেছে, এখানে ঘুরেছে, এখানে ঘুরেছে। সো দিস উইল বি আওয়ার রেজোনেন্স হাইব্রিড। বুঝতে পারলি না? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস?
যে এখানে একটা কোশ্চেন আছে, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস, ঠিক আছে, এখানে বলেছে যে যদি রেজোনেন্স হয় তাহলে এই প্লাসটা কত জায়গায় ঘুরবে, কত জায়গায় ট্রাভেল করবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। বল, একটা একটা করে দেখবো, আগে বল এই প্লাসটা ডান দিকে যেতে পারে? হ্যাঁ স্যার। তাহলে এখানে 1 2 3 প্লাস সিগমা পাই আছে, এখানে যেতে পারে, তাই তো? বাদিকে যাবে? না। বাদিকে যাবে না, কেন যাবে না? কারণ এখানে প্লাস সিগমা আবার সিগমা আছে, মানে আমার যে আর সিগমা কনজুগেটেড নেই। সিস্টেম হ্যাঁ স্যার। রাখবেন নেই। আচ্ছা, নিচে আসতে পারে? হ্যাঁ, হ্যাঁ কোথায় আসবে? যে সেম ওই প্লাস, যে বেনজিনে যেমন এসেছিল সেরকম। তাহলে প্লাস সিগমা পাই 1 2 3 এখানে আসবে, তাই তো? যে হ্যাঁ। এখান থেকে প্লাসটা আর কোথাও যেতে পারে? নিচে এখানে আসবে প্লাস প্যারা আছে, কোশ্চেন। না। সিগমা আছে, পাই আছে, তাহলে আবার ঘুরে এখানে আসতে পারে, তাই তো? কিরে, হ্যাঁ স্যার। স্যার ওটা তো মেটা পজিশন ছাড়া সব জায়গাতেই তো ঘুরছে। তাহলে এখানেও যেতে পারে আবার, এই প্লাসটা প্লাস সিগমা পাই, তাহলে এখানেও আসতে হবে। তাহলে মোট কটা পজিশনে প্লাস ঘুরছে রেজোনেন্সের জন্য? 4টে। আর একটা চারটে আগে না, থেকে ছিল। অ্যান্সার হবে 5। 5টা। এটাও তো একটা রেজোনেটিং স্ট্রাকচারের পার্ট, সো দ্য অ্যান্সার শুড বি 5। হ্যাঁ। হ্যাঁ। তাহলে এটা কেস 1 হলো। কেস 2 কি বলছে? যখন পাই বন্ড লোন পেয়ারের সাথে কনজুগেশনে থাকে, রাইট? যেমন এখানে আছে, ঠিক আছে, CH2 ডাবল বন্ড CH মাইনাস CH2। এবার তোদের আমি ফার্স্ট ক্লাসে বোধহয় বলেছিলাম যে যদি লোন পেয়ার আর পাই বন্ড পাশাপাশি দুটো অ্যাটমে থাকে, তাহলে লোন পেয়ারটাকে হাইব্রিডাইজেশনে কাউন্ট কাউন্ট করা হয় করা না। হয় না। তাহলে আমরা এই হ্যাঁ। লোন পেয়ারটাকে কাউন্ট করব না। কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আর একটা কার্বন, মোট 3টে অ্যাটম অ্যাটাচ রয়েছে, তাহলে এর হাইব্রিডাইজেশন sp2, আর এই দুটোর তো sp2 দেখতেই পাচ্ছি। তার মানে এটা হচ্ছে, আমি দেখাতে পেরেছি তাহলে এখানে সবকটা পি অরবিটাল প্যারালাল sp2 ফ্রেমওয়ার্কে, তাই তো? মানে এটা কনজুগেটেড সিস্টেম, সোজা কথা। এবার বল, এখানেও আমি 1 2 3 মার্ক করেছি সিস্টেমটাকে। আমায় কোশ্চেন ইস, তুই বল যে এখানে ইলেকট্রন কোথা থেকে মুভ করা স্টার্ট করবে। আইদার কমের দিকে স্টার্ট করে, অথবা যেদিকে ইলেকট্রন বেশি আছে সেখান থেকে ইলেকট্রনের মুভমেন্ট স্টার্ট হয়, তাই তো? হ্যাঁ স্যার। তো লেট আস কন্টিনিউ। তাহলে এই 1 থেকে ইলেকট্রনের মুভমেন্ট স্টার্ট হবে, রাইট? দেখ, নেগেটিভ কোনো চার্জ কিন্তু নিজেরা মুভ করে না, মুভমেন্ট সবসময় ইলেকট্রনের হয়। তার জন্য চার্জগুলোর আপেক্ষিক অবস্থানের পরিবর্তন হয়, রাইট? তাহলে এখানে কি হবে? দিস লোন পেয়ার, এটা কি করবে? এই লোন পেয়ারটা, একে যে লোন পেয়ারটা আছে সেটা 1 আর 2 এর মাঝখানে পাই বন্ড ফর্ম করবে, এটা গিয়ে রাইট? হ্যাঁ। বানার মধ্যে কি কি বলছিস বুঝতে পারলাম না, কিছু বলছিস? পাই বন্ডটাকেই বলছিলাম ওটা হ্যাঁ, ফর্ম করতে। তাহলে এই লোন পেয়ারটা যেটা 1 এর মাথায় রয়েছে সেটা 1 আর 2 এর মাঝখানে পাই বন্ড ফর্ম করবে, কিন্তু এখানে যদি একটা পাই বন্ড ফর্ম করে তাহলে কার্বনের 5টা বন্ড হয়ে যাচ্ছে, এটা পসিবল না। তাহলে একই সাথে কি হবে? 2 3 পাই বন্ড উইল ব্রেক, আর এটা 3 এর মাথায় চলে যাবে। তাহলে স্টেপস কি আছে? লোন পেয়ার ফ্রম 1 ফর্মস পাই বন্ড বিটুইন 1 and 2, একই সাথে পাই বন্ড বিটুইন 2 and 3 ব্রেকস অ্যান্ড মুভস ওভার 3 অ্যাজ লোন পেয়ার। আর নেগেটিভ চার্জটা তাহলে 1 থেকে 3 তে শিফট করছে। তাহলে এখানে পাই বন্ডে ইলেকট্রন, পাই ইলেকট্রনস এর মুভমেন্ট কোন দিকে হচ্ছে? এক্সেস থেকে অপোজিট সাইড, 1 থেকে 3 এর দিকে, তাই তো? আর দিস উইল বি দ্য রেজোনেটিং স্ট্রাকচার। ইজ ইট ক্লিয়ার? আর রেজোনেন্স হাইব্রিড কি হবে? রেজোনেন্স হাইব্রিড ড্র করা শিখেছিস? আগে আমি সিগমা স্ট্রাকচারটা ড্র করব, পাই বন্ড এই দুটো পজিশনে মুভ করছে, তাহলে এখানে ডটেড লাইন আর মাইনাসটা 1 আর 3 তে ডিস্ট্রিবিউট হয়েছে। 10 মিনিট, 10 মিনিট, তাই তো? ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ স্যার ক্লিয়ার। দিস ইজ রেজোনেন্স হাইব্রিড। তাহলে ভালো করে দেখ, এই কেসটাতে একই স্টেপে দুটো পাই বন্ড রয়েছে। নোয়িং হাউ টু ড্র দ্য পাই অ্যারোস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যারো ঘোরানো সব থেকে ইম্পর্টেন্ট, রাইট? তাহলে এটা বুঝতে পেরেছিস? তাহলে লেট আস ডু এ প্রবলেম। তাহলে এখানে এই দুটোর কি বলেছে? রেজোনেটিং স্ট্রাকচার ড্র করো অ্যান্ড রেজোনেন্স হাইব্রিড। আমি একটা করব, নেক্সটটা তোরা করবি, ওকে? তো এখানে কি দেখতে পাচ্ছিস? তাহলে ফার্স্টে আমি কি 1 2 3 সিস্টেম আইডেন্টিফাই করতে পারছি?
হ্যাঁ স্যার। তাহলে ফার্স্টে কি হবে, 1 থেকে লোন পেয়ারটা 1 আর 2 এর মাঝখানে পাই বন্ড ফর্ম করবে, 2 3 পাই বন্ড উইল ব্রেক, আর এটা 3 এর মাথায় চলে আসবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, পাই বন্ড ফর্ম হচ্ছে 1 আর 2 এর মাঝখানে, যে লোন পেয়ারটা দিচ্ছে সে নিউট্রাল হয়ে যাবে, আর এখানে লোন পেয়ারটা চলে আসছে 3 তে, এ মাইনাস হয়ে যাবে, তাই তো? আবার 1 2 3 মার্ক সেম কর, ডিভিটেশন হবে। তাই তো? এটা মার্ক কর। কি হবে, এই লোন পেয়ারটা যেটা এখানে আছে এটা 1 আর 2 এর মাঝখানে যাবে, আর 2 3 ভেঙে 3 তে চলে যাবে। এগুলো তোরা আগে সমস্ত ভালোভাবে পারতি না, এখন ক্ল্যারিটি পেলি কিছু বেশি? স্যার আগের থেকে অনেক ক্লিয়ার হয়ে গেল, এটা বুঝতে অসুবিধা ছিল আগে। দুজনেরই? হ্যাঁ স্যার। নেক্সট কি আছে, আবার আমি 1 2 3 মার্ক করব। তাহলে এবার কি দাঁড়াচ্ছে, এই 1 এর লোন পেয়ারটা 1 আর 2 এর মাঝখানে যাবে, 3 এরটা এই 2 3 পাই বন্ড ভেঙে 3 এর মাথায় চলে যাবে। সো হোয়াট ইউ আর গেটিং ইজ দিস, রাইট? আর লাস্ট তারপর থেকে আরেকটা হবে। আর একবার হবে 1 2 3, তাহলে এখানে এটা 1 আর 2 এর মাঝখানে যাবে, and this will break. ক্লিয়ার? রেজোনেন্স হাইব্রিড ড্র করতে পারবি? হ্যাঁ স্যার। তাহলে রেজোনেন্স আচ্ছা। হাইব্রিড বাড়িতে ড্র করবি, যারা রেকর্ডিং থেকে ইউটিউবে দেখবি তারাও ট্রাই করবি দ্যাট, এন্ড এটা করতে পারবি একই ধরনের সিস্টেম, শুধু এখানে নাইট্রোজেনটা নিউট্রাল, এখানে কার্বন নেগেটিভ ছিল, নিউট্রাল। সবসময় মনে রাখবি যে লোন পেয়ার যে দেবে তার মাথায় প্লাস অ্যাড করতে হয়, আর একটা ইলেকট্রন পেয়ার যে নিচ্ছে তার কাছে মাইনাস যাচ্ছে, তাই তো? তো এটা অ্যাজ এ হোমওয়ার্ক নে। ক্লিয়ার না, ক্লিয়ার না? হ্যাঁ স্যার। ওকে, করতে পেরেছিস? Let us come to this problem, this one. আছিস শ্রেয়া? হ্যাঁ স্যার আছি। তাহলে এখানে কি বলেছে যে নেগেটিভ চার্জটা কটা অ্যাটমে ট্রাভেল করবে বিকজ অফ রেজোনেন্স? ঝটপট বল। 4টা। আগে বল, একটা একটা করে দেখা যাক। এইটা কি ডান দিকে যাবে? হ্যাঁ। যাবে। 1 2 3 সিস্টেম আছে, তাহলে 3 তে যাবে। আচ্ছা, বাদিকে যাবে? বাদিকে তো পাই বন্ডই নেই, না। তাহলে যাবে না? রিং এ নামবে? হ্যাঁ রিং এ নামবে। কোথায় নামবে, কোন দিকে নামবে আগে? স্যার ডান দিকে। ডান দিকে আগে তো নামবে না। আমি যদি একটা একটা করে দেখি, তাহলে এই 1 2 3 তো বাদিকে রয়েছে, স্যার বাম দিক থেকে স্টার্ট হবে। তাহলে 1 2 3 আগে বাদিক থেকে স্টার্ট হবে, তাহলে এই 3 তে আসবে। এবার এই মাইনাসটা কি এই সাইডে যেতে পারে? না। যেতে পারে না। আমি যদি বলি 1 2 3 পাই বন্ড তো আছে, ওইদিকে গিয়ে কি লাভ হবে কিছু? তোমার এটা লাভের কি আছে? যেখানে আমার কনজুগেশন আছে, আমার সিস্টেম যেখানে আছে সেদিকে তো যাবে। এটা 1 তাহলে হবে। 2 3, তুই সিস্টেম বুঝতে পারছিস না? বুঝতে পারছি। তাহলে এখানে আসবে তো। লাভ ক্ষতির কি আছে? যত যত ছড়াবে তত তো লাভই আছে, তত স্টেবিলিটি বাড়বে। আচ্ছা, এটা নিচে আসবে? হ্যাঁ আসবে। কোথায় আসবে? 1 2 3 পাই বন্ড আছে, তাহলে এখানে আসবে, তাই তো? হ্যাঁ। আর এই মাইনাসটা আবার 2 3 পাই বন্ড এখানে আসবে। এবার এই মাইনাসটা কি নিচে আসতে পারে? না। শিওর? মাইনাস এখানে 2 3 এর মধ্যে পাই বন্ড নেই, এখানেও আসবে একটা। তাহলে আসবে তো। কোথায় যাবে, কার্বনে না নাইট্রোজেনে? হুম। কোনটাতে যাবে? এটা 1 2 3, তাহলে 3 তে যাবে। হ্যাঁ। আচ্ছা, এই মাইনাসটা কি এদিকে যেতে পারে? হ্যাঁ পারে। কোনটাতে যাবে, এই কার্বন না এই কার্বন? 3 তে যাবে। 1 2 3 কিসের এখানে। কার্বনটাই? আচ্ছা, এটাতে কি মাইনাস আসতে পারে কোনোভাবে? এটাতে হ্যাঁ পারে। কিভাবে যাবে, কোন দিক থেকে আসবে, এখান থেকে না এখান থেকে? প্যারা পজিশন থেকে যাবে।
এখান থেকে কি করে যাবে? এখানে তো মাইনাস সিগমা, আবার সিগমা আসছে, এটা হবে না তাহলে। তাহলে হচ্ছে না। তাহলে এতগুলো পজিশনে মাইনাস ট্রাভেল করছে, কটা হচ্ছে? স্টার মার্ক গুলো কর, এটাকেও আমরা কাউন্ট করব। সো ইউ হ্যাভ 2 + 4 6 + 2 8, দ্য অ্যান্সার ইজ 8। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে কেস 3 কি বলছে? when pi bond is in conjugation with unpaired electron, তাহলে এটা আমার সিস্টেমটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, মানে একটা পাই বন্ড অ্যান্ড আনপেয়ার্ড ইলেকট্রন ইজ কানেক্টেড বাই এ সিগমা বন্ড। তাহলে আমার কনজুগেটেড সিস্টেম 1 2 3 আমি মার্ক করেছি, ঠিক আছে? সবকটা sp2 হাইব্রিডাইজড, আমরা আগেই দেখেছি। আচ্ছা, এখানে তুই ভালো করে, ইলেকট্রন কার দরকার? 1 এর ইলেকট্রন দরকার, যার কাছে একটা ইলেকট্রন আছে সে আরেকটা ইলেকট্রন নিতে চায়, তাই তো? সে পেয়ার্ড হতে হ্যাঁ চায়। স্যার। হুম। তাহলে এখানে দেখ, সবসময় মনে রাখবি যখনই ইলেকট্রন একা থাকে তখনই সমস্ত বন্ড ব্রেকিং বা ফর্মেশন সমবিভাজন হবে এবং মাঝখান থেকে তৈরি হবে। যখনই আনপেয়ার্ড ইলেকট্রন থাকে সমস্ত কিছু মাঝখান থেকে হয়, তাহলে এই পাই বন্ডটাও মাঝখান থেকে ভাঙছে, মানে সমবিভাজন হবে। কারণ পাই বন্ড সমবিভাজন হলেই তবে একটা ইলেকট্রন পাবে, নইলে তো ইলেকট্রন দুটো আসবে, তাই না? সেটা তো দরকার নেই। হ্যাঁ। এই জন্য হুম। তাহলে কি হচ্ছে? এখানে সমবিভাজন হচ্ছে, সমবিভাজন হলে কি হচ্ছে? এই কার্বনের কাছে একটা ইলেকট্রন চলে আসলো 3-এ, আর 1 আর 2 এর এই আনপেয়ার্ড ইলেকট্রন দুটো নিজেদের মধ্যে পাই বন্ড ফর্ম করলো। হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে? স্টেপস, পাই বন্ড বিটুইন 2 and 3 ব্রেকস হোমোলিটিক্যালি, মানে সমবিভাজন হচ্ছে, আর পাই বন্ড ফর্মস বিটুইন 1 and 2, রাইট? কোনো বইতে এরকম ভাবে স্টেপ ধরে লেখা থাকবে না, ওকে? আর রেজোনেন্স হাইব্রিড কি হ্যাঁ। ড্র করব? আগে আমি 1 2 3 বেসিক স্ট্রাকচারটা ড্র করলাম, পাই বন্ড ড্র করব না, আনপেয়ার্ড ইলেকট্রন ড্র করব না, আগে এটা করলাম। এবারে পাই বন্ড এই 1 2 আর 2 3 তে কন্টিনিউয়াসলি পজিশন চেঞ্জ করছে, তাই ডটেড লাইন দিয়ে দেখাবো। আর রেডিকেলটা দুটোতে ভাগ হয়ে গেছে, তাই জন্য পার্শিয়াল রেডিকেল ফর্ম দিয়েছি, তাই তো? দিস ইজ দ্য রেজোনেন্স হাইব্রিড। দেখ এই কেসটা বুঝলি কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। রাইট। কেস 4 কি? কেস 4 ইজ পাই বন্ড ইন কনজুগেশন উইথ পাই বন্ড, মানে দুটো পাই বন্ড যখন একটা সিগমা বন্ড দিয়ে কানেক্টেড থাকে, তো এখানে রয়েছে। আর পার্টিকুলারলি এখানে যে আমরা সিস্টেমটা দেখছি, দিস ইজ এ সিমেট্রিক সিস্টেম, মানে প্রতিসম, দুদিক থেকে একই রকমের দেখতে, তাই তো? হ্যাঁ। এবার দেখ এখানে তুই কি করতে পারিস। ধর আমি এই পাই বন্ডটাকে 1 2 পাই বন্ডটাকে ভাঙলাম, আর 1 এর মাথায় এই ইলেকট্রন দুটোকে নিয়ে আসলাম। যদি নিয়ে আসি তাহলে কি হবে? 1টা মাইনাস হয়ে যাবে আর 2টা প্লাস হয়ে যাবে, রাইট? হুম। বাট এটা পসিবল না। এখানে কি বলেছে? সেম অ্যাটমস অ্যাডজাসেন্ট টু ইচ আদার ক্যানট ক্যারি অপোজিট চার্জ, মানে পাশাপাশি দুটো অ্যাটম যদি সেম অ্যাটম হয় তাহলে তারা অপোজিট চার্জও ক্যারি করতে পারবে না, বিকজ এটা ভেরি আনস্টেবল। পাশাপাশি দুটো সেম অ্যাটম হলে প্লাস মাইনাস রাখতে পারবে না, এটা খুব আনস্টেবল। তাই জন্য শুধু এই বন্ডটা ভাঙলে আমি ভাঙতে পারবো না, শুধু এই পাই বন্ডটাকে আমি ভাঙতে পারবো না। কিন্তু আমি কি করতে পারি? এই পাই বন্ডটা যখন ভাঙছি, এখানে অ্যারোটার পজিশনটা একটু ঠিক করে করবি। এই পাই বন্ডটাকে যখন ভাঙছি আমি, তখন তো এখানে প্লাস আসছে, কিন্তু আমি তো প্লাস মাইনাস একসাথে রাখতে পারবো না। তখন আমি কি করব? এই এই পাই বন্ডটাকে ভেঙে এখানে নিয়ে আসবো। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে কি হবে? তাহলে এখানে মাইনাস আসছে, ভালো কথা, 2 3 তে পাই বন্ড চলে আসছে, 4 এ প্লাস হ্যাঁ, চলে গেছে, তাহলে শেষে এবার প্লাস। তো মাইনাস আর প্লাস আর পাশাপাশি নেই, দিস ইজ স্টেবল, হ্যাঁ। রাইট? তাহলে যখনই পাই সিগমা পাই আর সিমেট্রিক সিস্টেম হবে তখন একসঙ্গে দুটো অ্যারো মুভ হবে। আর পাই ইলেকট্রন দেখ যেহেতু প্রতিসম, তাহলে এই ঘটনাটা আমরা দেখিয়েছি কোন দিকে? আমরা ইলেকট্রনের মুভমেন্ট দেখিয়েছি বাদিক থেকে ডান দিকে, বাট সেম জিনিসটা ডান দিক থেকে বাদিকেও হতে পারে, রাইট? মানে পাই ইলেকট্রন যে কোনো দিকে মুভ করতে পারে, যেহেতু এটা প্রতিসম সিস্টেম, তাই তো? হুম। তাহলে এখানে দেখ টু মুভমেন্টস ইন ওয়ান স্টেপ, একটা পাই বন্ড বিটুইন 1 and 2 ব্রেকস অ্যান্ড মুভস ওভার 1, মানে 1 2 ভেঙে 1 এর উপর লোন পেয়ার হিসেবে চলে যাচ্ছে, আর একই সাথে সাইমালটেনিয়াসলি, মানে একই সাথে 3 আর 4 এর মাঝখানে যে পাই বন্ড আছে সেটা ভেঙে 1 আর 2 এর মাঝখানে চলে যাচ্ছে, রাইট? আর 1 আর 4 এ অপোজিট চার্জ ডেভেলপ করছে, একটাতে প্লাস একটা মাইনাস।
এবার এই জিনিসটা বাদিক থেকে ডান দিকে হতে পারে বা ডান দিক থেকে বাদিকে হতে পারে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি আনসিমেট্রিক সিস্টেম হয়, এখানেও দেখ দুটো পাই বন্ড একটা সিগমা দিয়ে কানেক্টেড আছে, কিন্তু এটা অপ্রতিসম সিস্টেম, কারণ দুদিক থেকে কি একই রকম দেখতে নয় নিশ্চয়ই। স্যার তাহলে এখানে তো প্লাস মাইনাস এবার পাশাপাশি তাহলে থাকতে কি পারে। করবো? হ্যাঁ, তাহলে আগে আমি সিওর এখানে এই পাই বন্ডটাকে ভাঙবো, ভেঙে কোন দিকে নেবো, যেদিকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, মানে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই পাই ইলেকট্রন দুটো পাই বন্ড ভেঙে অক্সিজেনের মাথায় চলে যাবে। এখানে প্লাস মাইনাস থাকতে পারে পাশাপাশি, দুটো যেহেতু ডিফারেন্ট অ্যাটম। নেগেটিভ চার্জ কোথায় যাবে? এটা বেশি তড়িৎ ঋণাত্মক মৌল তার উপর, প্লাস কার্বনের উপর থাকছে। তাহলে ইন এ পোলার মাল্টিপল বন্ড, পোলার মাল্টিপল বন্ড মানে কি? মাল্টিপল বন্ড মানে হচ্ছে বহু বন্ধনী, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। আর পোলার মানে হচ্ছে যদি দুটো ডিফারেন্ট অ্যাটমের মধ্যে থাকে বহু বন্ধনী, তাহলে ইট ক্যান বি কল্ড পোলার মাল্টিপল বন্ড। এটা যদি সেম অ্যাটমের মধ্যে থাকে, এটা নন পোলার মাল্টিপল বন্ড, তাই তো? হ্যাঁ স্যার। This is polar multiple bond. তাহলে polar multiple bond এ pi bond breaks and moves over more electronegative atom as lone pair. তাহলে এখানে এই pi bond ভেঙে অক্সিজেনের উপর লোন পেয়ার হিসেবে চলে যাচ্ছে, তাই তো? আর প্লাস মাইনাস তৈরি হচ্ছে। এবারে আমি তুই জানি হ্যাঁ, প্লাস সিগমা পাই সিস্টেম, তাহলে কি হয় জানিস তুই? এখানে আরেকটা পাই বন্ড রাইট, তৈরি তাহলে হবে। এখানে যদি হ্যাঁ, সিস্টেমটা আনসিমেট্রিক হয় বা অপ্রতিসম হয়, তাহলে কিন্তু পাই ইলেকট্রনস যে কোনো দিকে মুভ করতে পারে না, যেদিকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে সেদিকেই মুভ করবে, তাই তো? হ্যাঁ স্যার। কেস 5 কি বলছে? লোন পেয়ার ইন কনজুগেশন উইথ এমটি অরবিটাল, মানে খালি কক্ষকের সাথে যদি লোন পেয়ার কনজুগেশনে থাকে, মানে সিগমা বন্ড একটা লোন পেয়ার আর একটা খালি অরবিটালকে কানেক্ট করেছে, রাইট? তো এখানে দেখতে পাচ্ছিস এই সিস্টেমটা, এই কার্বন প্লাসে খালি অরবিটাল আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, মাঝখানে সিগমা বন্ড আছে। হ্যাঁ, তাহলে কি হবে এখানে? লোন সোজা পেয়ারটা কথা ডবল হচ্ছে, বন্ড করবে। এই কার্বনটা এটা 1 2 সিস্টেম, সি প্লাসটা ইলেকট্রোফাইলের মতো কাজ করবে, আর যার কাছে লোন পেয়ার আছে সে নিউক্লিওফাইলের মতো কাজ করবে। ইজি, তাই তো? আর হুম। যদি পাশাপাশি দুটো অ্যাটম হয়, একটা ইলেকট্রোফাইল একটা নিউক্লিওফাইল, তাহলে এরা নিজেদের মধ্যে আরেকটা বাই বন্ড ফর্ম করে নেবে, নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলকে লোন পেয়ার দেবে, তাহলে এখানে একটা বাই বন্ড ফর্ম করবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। অলরেডি আগের থেকে একটা সিগমা বন্ড ছিল, এবার আবার লোন পেয়ার ডোনেট করলে কি হবে? বাই বন্ড ফর্ম করবে, হুম। রাইট? তাহলে এখানে 1 আর 2 এর মাঝখানে একটা পাই বন্ড ফর্ম করবে। যে লোন পেয়ার ডোনেট করছে মানে 1, তার মাথায় একটা প্লাস অ্যাড করো, যে লোন পেয়ার অ্যাকসেপ্ট করছে মানে 2, তার মাথায় একটা মাইনাস অ্যাড করো। তো এখানে অলরেডি আগের থেকে প্লাস ছিল, মাইনাস অ্যাড করলে নিউট্রাল হয়ে যাবে, তাই তো? ঠিক আছে। তাহলে কি বলছে? when two atoms adjacent to each other, adjacent মানে পাশাপাশি আছে, carries lone pair and empty orbital, একটাতে লোন পেয়ার আছে একটাতে খালি অরবিটাল যদি থাকে, তাহলে লোন পেয়ার is donated to the empty orbital and pi bond is formed between them. I hope this is clear. আর এখানে নোটও হ্যাঁ দেওয়া স্যার। আছে, যে লোন পেয়ার ডোনেট করছে তার মাথায় একটা প্লাস অ্যাড কর, আর যে কি বলছে, and add a negative charge on the atom receiving the lone pair. Is it clear? হ্যাঁ, ক্লিয়ার। রাইট, তো কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, স্টেবিলিটি অর্ডার বলতে হবে। তো ফার্স্ট এডটা, এখানে ফ্লোরিন আছে এখানে ক্লোরিন আছে, দুটোই কার্বন আয়ন, একটাতে ফ্লোরিন আছে একটাতে ক্লোরিন আছে, বল স্টেবিলিটি কার বেশি হবে কার কম হবে? ফ্লোরিনের বেশি হবে স্টেবিলিটি। কেন বেশি হবে? কারণ ফ্লোরিন ইজ মোর তড়িৎ ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক, তাই তো? হুম। হুম। তাহলে এখানে ডিসাইডিং ফ্যাক্টর কি? এখানে ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে মাইনাস আই, এটা দিয়ে ডিসাইড করলি, তাই তো? হ্যাঁ, পরেরটা, এটাও সেম হবে। এটাও সেম হবে, তাই তো? হুম। সেম লজিক, তাই? রাইট, হ্যাঁ। কিন্তু এখানে উল্টো। কেন উল্টো? কেন? রাইট, কেন? এটাই তো কোশ্চেন, কেনটা? কারণ তুই কি জানিস যে ক্লোরিনের কাছে খালি ডি অরবিটাল থাকে? হ্যাঁ জানি। তাহলে এখানে কনজুগেশন আসছে, লোন পেয়ার সিগমা খালি অরবিটাল, হ্যাঁ আসছে। তাহলে এখানে কি হবে? এই লোন পেয়ারটা ও এখানে দেবে, তার মানে এখানে রেজোনেন্স আছে বলতে পারি। হ্যাঁ বলা যায়। তাহলে এখানে নেগেটিভ চার্জ আসবে,
আর এটা নিউট্রাল হয়ে যাবে, তাহলে এখানে রেজোনেন্স আছে, কিন্তু এখানে খালি অরবিটাল আছে কি ফ্লুরিনে? ফ্লুরিনে কি খালি ডি না। অরবিটাল পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে এখানে শুধু মাইনাস আই আছে, আর এখানে মাইনাস আই এর সাথে রেজোনেন্স আছে বা কনজুগেশন আছে, তাহলে কে বেশি স্টেবল হবে? ক্লোরিন। তাহলে এটা বেশি স্টেবল। রিজনটা কি? এক্সট্রা রেজোনেন্স আছে এখানে। আমি যদি জিজ্ঞাসা করি হ্যাঁ, রেজোনেন্স আর ইন্ডাকটিভ এফেক্টের মধ্যে কার ইম্প্যাক্ট বেশি হয়, ক্লোরিনই হবে এখানে। তাই না? রেজোনেন্স আর ইম্প্যাক্ট এই দুটো ইলেকট্রনিক এফেক্টের মধ্যে কার ইম্প্যাক্ট বেশি হয়? ইম্প্যাক্ট মানে ক্লোরিন। প্রভাব, প্রভাব কার হ্যাঁ, বেশি হয়? প্রভাব সবসময় রেজোনেন্সের বেশি হয় কম্পেয়ার টু আই এফেক্ট। ও বুঝতে রেজোনেন্সের পেরেছি। হ্যাঁ, প্রভাব ইন্ডাকটিভ এফেক্টের থেকে বেশি হয়। কেন? কারণ রেজোনেন্সে ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় ডিলোকালাইজ করে চলে যায়। ইন্ডাকটিভ এফেক্টে ইলেকট্রনের শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট হয় বা সরণ হয়, তাই তো? মানে ইলেকট্রনের মুভমেন্ট কোথায় বেশি হচ্ছে? রেজোনেন্স। রেজোনেন্সে। যত বেশি মুভমেন্ট তত বেশি প্রভাব, তাই তো? তিনেরটা হ্যাঁ, বল। এটা সিসিএল থ্রিটা বেশি হবে। না, এখানে এটা বেশি হবে। কেন বেশি হবে? কারণ এখানে তো কার্বনের কাছে কোনো খালি অরবিটাল নেই, আছে কি? না। তাহলে CF3 মাইনাস আই কাজ করছে, তো এখানেও তো কার্বনের কাছে কোনো খালি অরবিটাল নেই। ক্লোরিন তো এই মাইনাসের সাথে কানেক্টেড নয়, মাইনাস সিগমা লোন পেয়ারের গল্প তো নেই এখানে, আছে কি? বা খালি অরবিটাল তো নেই এখানে, কার্বন না, কানেক্টেড ডিরেক্টলি। তাহলে ওভারঅল আমরা কোন এফেক্ট দেখছি? মাইনাস আই দেখছি। তাহলে মাইনাস আই কোথায় বেশি? ফ্লোরিনে থাকলে না ক্লোরিন থাকলে? ক্লোরিনে। তাহলে এখানে মাইনাস ওয়াই বেশি, তাই জন্য। ও ঠিক আছে। চারেরটা বল। নেগেটিভ চার্জ কোথায় বেশি স্টেবল হবে? অক্সিজেনের দিকে, বাম দিকে। কেন? কারণ কি? অক্সিজেন তো বেশি তড়িৎ ঋণাত্মক। অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই তো? মানে তুই ইন্ডাকটিভ হ্যাঁ, এফেক্ট দিয়ে এক্সপ্লেন করছিস, কিন্তু আমি যদি বলি সালফারের কাছে খালি অরবিটাল আছে, এমটি এমটি তা- ডি অরবিটাল। তাহলে রেজোনেন্স অনুযায়ী সালফারের দিকে বেশি হবে হ্যাঁ, তো স্টেবিলিটি। সেটাকে আমাকে ছবিটা আঁকলে তবে তুই, মানে বক্সটা দেখাতে হবে, তারপরে তুই বুঝতে পারবি যে ওখানে আছে। মানে আমি বক্স না আঁকলে নেই, তাই তো? তাহলে এখানে এটাই হবে, সেম লজিক, রেজোনেন্স ইম্প্যাক্ট বেশি হয়। এখানে অক্সিজেনের কাছে খালি অরবিটাল নেই, তো এখানে আমি একটা জিনিস লিখে দিচ্ছি যে থার্ড পিরিয়ড বা হায়ার পিরিয়ড, মানে থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, এই পিরিয়ড গুলোর যে নন মেটালস গুলো আছে, দে হ্যাভ এমটি ডি অরবিটালস। এবার মনে থাকবে? হ্যাঁ স্যার। এর প্রবল। এটা এই দুটোর এনএইচ মধ্যে থ্রি কে এর বেশি বেশি। স্টেবল হবে বল? এনএইচ থ্রি। কেন? এটা ইলেকট্রন, বুঝতে পারছি না এটা। তুই এখানে কি বলছিস? নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই তো? হ্যাঁ, তা আমি যদি বলি ফসফরাসের কাছে খালি ডি অরবিটাল আছে? তাহলে ফসফরাসের দিকে বেশি হবে। দেখ, সোজা কথা, অনেকে গন্ডগোল করে যে নাইট্রোজেনে তো প্লাস আছে, তার মানে নাইট্রোজেনের কাছেও নিশ্চয়ই খালি অরবিটাল থাকবে। পজিটিভ চার্জ থাকা মানেই খালি অরবিটাল, এটা সবসময় নয়। দেখ, তুই এখানে যদি ভালো করে দেখিস, নাইট্রোজেনের কাছে অলরেডি 4টে বন্ড আছে, বুঝতে পারছিস? 3টে হুম, হাইড্রোজেনের সাথে একটা কার্বনের সাথে। তো নাইট্রোজেনের কাছে অলরেডি 4টে বন্ড আছে, 8টা ইলেকট্রন আছে, তাহলে কি ওর কাছে আর খালি অরবিটাল থাকবে? না। নেই। তাহলে এখানে খালি অরবিটাল নেই, প্লাস আছে কিন্তু খালি অরবিটাল নেই, এখানে শুধু মাইনাস আই কাজ করবে, মানে হুইচ ইজ স্ট্রং। এখানে মাইনাস আই খুবই স্ট্রং, কিন্তু পিএইচ3 প্লাস যে কোনো পজিটিভলি চার্জ গ্রুপ স্ট্রং মাইনাস আই শো করে, কিন্তু এখানে এক্সট্রা কি আছে? খালি ডি অরবিটাল, হ্যাঁ, তাই তো? তাহলে এইচ থ্রিটা বেশি। কনসেপ্ট ক্লিয়ার? ক্ল্যারিটি পাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, তো এবার কি বলেছে? হাউ ডাজ দ্য স্টেবিলিটি অফ এ রেজোনেটিং স্ট্রাকচার ডিটারমাইন ইটস কন্ট্রিবিউশন টু দ্য রিয়েল মলিকুল? আমরা কি জানি? একই মলিকুলের অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার থাকতে পারে, তাই তো? হুম। তো সবকটা স্ট্রাকচারই কি রিয়েল মলিকুলের ইকুয়ালি কন্ট্রিবিউট করে?
করে না। যে রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি স্টেবল হবে সে তত বেশি কন্ট্রিবিউট করবে টুয়ার্ডস দ্য রিয়েল মলিকুল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে যে স্ট্রাকচার যত বেশি সুস্থিত হবে সে তত বেশি কন্ট্রিবিউট করবে রিয়েল মলিকুলের যে প্রপার্টিজ বা ধর্মগুলো, সেখানে তার কন্ট্রিবিউশন তত বেশি থাকবে। রাইট? হুম। চলো তো দেখা যাক হোয়াট ইজ দ্য রুল। আমি রেজোনেটিং স্ট্রাকচারস গুলো কি করে কম্পেয়ার করব? ধর একটা মলিকুলের অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার আছে, তো তাদের স্থায়িত্ব আমি কি করে কম্পেয়ার করব? তো দের আর ফিউ রুলস, অ্যান্ড রুলস গুলো তোকে সিকোয়েন্স ওয়াইজ মেনটেন করতে হবে। এরকম নয় যে তুই র্যান্ডম 5 নম্বর রুল আগে চেক করবি। তোকে ফার্স্ট রুল আগে চেক করতে হবে, যদি ফার্স্ট রুল কাজ না করে কাম টু দ্য সেকেন্ড রুল, সেকেন্ড রুল কাজ না করলে থার্ড রুলে আসবো। এরকম ভাবে আমরা রুলগুলোকে অর্ডারে ফলো করবো, একটা কাজ না করলে পরেরটা। উইল নট ডিরেক্টলি জাম্প টু দ্য র্যান্ডম নাম্বার। বোঝাতে পারলাম সিকোয়েন্স কিভাবে মেনটেন করতে হবে? তাহলে আগে রুলগুলো দেখে নি। ফার্স্ট রুল কি? যদি রেজোনেটিং স্ট্রাকচারে ধর দুটো রেজোনেটিং স্ট্রাকচার, একটাতে কোনো চার্জ নেই আর একটাতে চার্জ রয়েছে, তাহলে যেখানে চার্জ রয়েছে সে লেস স্টেবল হবে। চার্জ সেপারেশন মানে লেস স্টেবল। বোঝাতে পারলাম? হ্যাঁ। সেকেন্ড, যদি ফার্স্ট রুল কাজ না করে সেকেন্ড রুলে কি বলছে? যত বেশি সমযোজী বন্ধন থাকবে বা কোভ্যালেন্ট বন্ড থাকবে তত বেশি স্টেবল। সোজা কথা, যত বন্ড ফর্ম হয় স্টেবিলিটি বাড়ে, যত বেশি কোভ্যালেন্ট বন্ড তত বেশি স্টেবল। ঠিক আছে? যদি হুম। সেকেন্ড রুল কাজ না করে, থার্ড রুল কি? যত বেশি অ্যাটম অষ্টকপূর্ণ অবস্থায় থাকবে বা কমপ্লিট অক্টেটে থাকবে দে আর মোর স্টেবল। রাইট? হ্যাঁ তাও স্যার। যদি ওয়ার্ক না করে, এবারে যদি সিচুয়েশন এরকম হয় যে তোকে দুটো রেজোনেটিং স্ট্রাকচার কম্পেয়ার করতে হচ্ছে যেখানে দুটোতেই চার্জ রয়েছে, তাহলে আমরা কি দেখবো? যে নেগেটিভ চার্জ বেশি স্টেবল হয় বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর। নেগেটিভ চার্জ ইজ মোর স্টেবল ওভার মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। আর পজিটিভ চার্জ বেশি স্টেবল হয় লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর। রাইট? হুম। আর লাস্টে কি বলেছে 5 নম্বর? যে একই রকম দুটো প্লাস চার্জ বা দুটো সিমিলার চার্জ হলে ওরা দূরে থাকতে পছন্দ করে, আর যদি অপোজিট চার্জ হয় ওরা কাছে থাকবে স্টেবিলিটির জন্য। তাই তো? দিস আর দ্য 5 রুলস ইউ হ্যাভ টু ফলো ইন সিকোয়েন্স। ঠিক আছে? দেখ এখানে, তাহলে তোকে ফার্স্ট কোশ্চেন, এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? তাড়াতাড়ি বল। বাম, না ডান দিকেরটা। ডান দিকেরটা বেশি স্টেবল কেন? আমি যদি বলি প্রথমটাতে, ফার্স্ট রুল কি? যে যদি চার্জ সেপারেশন থাকে, প্রথম স্ট্রাকচারটাতে কোনো চার্জ নেই পরেরটাতে চার্জ রয়েছে, তাহলে এটা লেস স্টেবল হবে। হ্যাঁ। তাই তো? দিস ইজ মোর স্টেবল। আমি হ্যাঁ। যেটা বেশি স্টেবল সেটাকে নাম্বার 1 মার্ক করছি, যেটা কম স্টেবল নাম্বার 2 মার্ক করছি। এটা বেশি স্টেবল কেন? কারণ এখানে কোনো প্লাস মাইনাস নেই, এখানে প্লাস মাইনাস রয়েছে। তাই তো? হুম। সেকেন্ডটা, এখানে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার আছে, স্টেবিলিটি অর্ডার কি হবে? আর এখানে তো শুধু সিগমা বন্ড আছে। ফার্স্ট রুল কি? ফার্স্ট রুল দেখবো আমরা চার্জ সেপারেশন। তো চার্জ তো সবকটাতে রয়েছে, হ্যাঁ। সবকটাতেই পজিটিভ চার্জ রয়েছে, তাহলে ফার্স্ট রুল ডাজ নট ওয়ার্ক। সেকেন্ড রুল কি? কোথায় কোভ্যালেন্ট বন্ড বেশি রয়েছে? কোভ্যালেন্ট বন্ড মানে তো সিগমা বন্ড না, পাই বন্ড কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী হুম। বন্ড। তা আমি কি হুম। বলতে পারি যে এই দুটো স্ট্রাকচারে একটা করে পাই বন্ড বেশি রয়েছে, তাহলে এই দুটো বেশি স্টেবল হবে এন্ড ফার্স্ট ওয়ান শুড বি লিস্ট স্টেবল। হ্যাঁ। তাহলে এটাকে আমি নাম্বার 3 মার্ক করে দিলাম। এটা সব থেকে কম স্টেবল কেন? কারণ এখানে কোভ্যালেন্ট বন্ড কম আছে। এবার এই দুটোর মধ্যে যদি তুই কম্পেয়ার করিস, এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো কি করে? দুটোতেই প্লাস চার্জ আছে, দুটোতেই সেম নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড আছে। আচ্ছা, তাহলে থার্ড রুল কি? অক্টেট, অষ্টকপূর্ণ অবস্থায়। আর সবসময় মনে রাখবি কার্বনে যদি প্লাস থাকে তার মানে সেখানে অষ্টক নেই, অষ্টক অপূর্ণ অবস্থা। কিন্তু নাইট্রোজেন বা অক্সিজেন এগুলোতে যদি প্লাস থাকে, ঠিক আছে, আই থিঙ্ক এখানে এই প্লাসটা এখানে আছে, এখানে ভুল হয়েছে, এখানে প্লাসটা এখানে আছে। ঠিক আছে? এই লোন পেয়ারটা নেই, তার জায়গাটা প্লাস আছে। তাহলে এই তিনটের মধ্যে তুই যদি দেখিস
অক্সিজেনে প্লাস বা নাইট্রোজেনে প্লাস থাকলেও কিন্তু অলরেডি অক্টেট রয়েছে, কারণ আমি নাইট্রোজেনের অলরেডি 4টে বন্ড দেখতে পাচ্ছি, দুটো হাইড্রোজেনের সাথে আর এখানে ডাবল বন্ড। এখানে অক্সিজেনের ক্ষেত্রেও আমি অষ্টক পূর্ণ অবস্থা দেখতে পাচ্ছি। অক্সিজেনের 3টে বন্ড আছে, একটা হাইড্রোজেনের সাথে আর ডাবল বন্ড, একটা লোন পেয়ার আছে, টোটাল 8টা করে ইলেকট্রন অলরেডি ফিল্ড আপ রয়েছে, তাই তো? তাহলে হ্যাঁ অষ্টকের রুলও খাটছে না। তাহলে ফোর্থ রুল কি আছে? আমরা কি জানি? নেগেটিভ চার্জ ইজ মোর স্টেবল ওভার মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। নেগেটিভ চার্জ বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের উপর স্টেবিলিটি পায়, আর পজিটিভ চার্জ কোথায় বেশি স্টেবিলিটি পাবে? কম তড়িৎ ঋণাত্মক মৌলের উপর। তাহলে এখানে প্লাস আছে নাইট্রোজেনের উপর, এখানে প্লাস আছে অক্সিজেনের উপর। এই দুটোর মধ্যে কে কম তড়িৎ ঋণাত্মক? নাইট্রোজেন। So this must be more stable. হ্যাঁ Clear? হ্যাঁ। তিনেরটা এখানে বল। এখানে আমি কি দেখতে পাচ্ছি? সবকটাতে চার্জ সেপারেশন আছে, সবকটাতে চার্জ সেপারেশন আছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, সবকটাতে এখানে তুই কি দেখতে পাচ্ছিস? এখানে মাইনাস, রাইট। বল তাহলে এখানে সব থেকে বেশি স্টেবল কারা হবে? এখানে সব থেকে বেশি স্টেবল কারা হবে? যেখানে পাই বন্ড বেশি আছে, রাইট? হ্যাঁ। তুই ভালো করে দেখ, এই দুটোতে পাই বন্ড বেশি আছে, এই দুটোতে পাই বন্ড কম আছে। হুম। তাহলে এই দুটো 3 আর 4 হবে, লাস্ট যে মানে লিস্ট স্টেবল এই দুটো হবে। এবার এই দুটোর মধ্যে তুই যদি দেখিস, নাইট্রোজেনের নেগেটিভ চার্জ আছে, এখানে কার্বনের নেগেটিভ চার্জ আছে, তাহলে কি হবে? আচ্ছা তুই কোশ্চেনটা ছেড়ে দে, জাস্ট টেল মি হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল। এখানে হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল? নিচেরটা হবে, শেষেরটা। তাহলে মোস্ট স্টেবল কোনটা? আইদার এটা হবে অথবা এটা হবে, হুম তাই তো? হুম। কিন্তু এটাতে মাইনাস মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে আছে, এখানে লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে আছে, তাহলে মাইনাসটা কোথায় বেশি স্টেবল? নাইট্রোজেনের উপর। তাহলে দিস ইজ মোস্ট স্টেবল, রাইট? হ্যাঁ আচ্ছা, তাহলে বুঝতে পেরেছিস? তো লাস্ট পার্ট ইজ কম্পেয়ার স্টেবিলিটি অফ রেজোনেন্স হাইব্রিড। রেজোনেন্স হাইব্রিড মানে কি? রেজোনেন্স হাইব্রিড মানে রিয়েল মলিকুল। তাহলে তোকে যদি ডিফারেন্ট মলিকুলস এর স্টেবিলিটি কম্পেয়ার করতে দেয়, কিভাবে করবো? ধর তোকে বললো ফার্স্ট কেস, এখানে এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল হবে? এবার তুই যদি দেখিস দুটোতে একই ধরনের কনজুগেশন আছে, পাই সিগমা পাই, তাই তো? তো দে আর সিমিলার কনজুগেটেড সিস্টেম। এবার সিমিলার কনজুগেটেড সিস্টেম যদি হয়, তাহলে যেখানে কনজুগেশন বেশি আছে সেখানে স্টেবিলিটি বেশি হবে। তাহলে এখানে কনজুগেশন বেশি আছে, দিস ইজ মোর স্টেবল, হ্যাঁ। পাই বন্ড বেশি আছে। রাইট? কনজুগেশন বেশি আছে। সেকেন্ড কেস, হুম। এখানে তুই কি দেখতে পাচ্ছিস? এটা পাই সিগমা পাই, এটাও পাই সিগমা পাই, বাট এটা লিনিয়ার রৈখিক কনজুগেটেড সিস্টেম, হোয়ারাস এটা সাইক্লিক কনজুগেটেড সিস্টেম, বাট এটা অ্যারোমেটিক। অ্যারোমেটিক হলে তো কথাই নয়, বেনজেন অ্যারোমেটিক জানিস, দিস শুড বি মোর স্টেবল। হ্যাঁ আচ্ছা এখানে ভালো করে দেখ, সো এখানে একটা কি আছে? লিনিয়ার কনজুগেশন আছে, এখানে কোনো কনজুগেশন নেই, তাই তো? লাস্টেরটায় কোনো কনজুগেশন নেই, আর 2 নাম্বারটা বেশি হবে। 2 নম্বরটা ক্রসড কনজুগেশন, তাই তো? ক্রসড কনজুগেশন মানে কি? ভালো করে দেখ এই সিস্টেমটা, এখানে 3টে পাই বন্ড আছে, এ বি অ্যান্ড সি, আমি মার্ক করেছি 3টে পাই বন্ড আছে। তো আমি কি বলতে পারি এখানে এ সি এর সাথে কনজুগেশনে আছে পাই সিগমা পাই, আবার হ্যাঁ। বি ও সি এর সাথে কনজুগেশনে আছে পাই সিগমা পাই, তাই তো? হুম। কিন্তু এ আর বি এরা কি নিজেদের মধ্যে কনজুগেশনে আছে? না। নেই। তাহলে ক্রস কনজুগেশন মানে কি? যখন দুটো গ্রুপ সেপারেটলি থার্ড আর একটা গ্রুপের সাথে কনজুগেশনে থাকবে, বাট নিজেদের সঙ্গে থাকবে না। যেমন এখানে এ আর সি আছে, ঠিক আছে? তাহলে যখন এ সি এর সাথে কনজুগেশনে যাবে তখন কিন্তু বি যেতে পারবে না, আর যদি হুম। বি যদি সি এর সাথে কনজুগেশনে যায় তাহলে কিন্তু এ যেতে পারবে। তখন এ তার মানে থাকবে কি? না। তার মানে একটা আর একটার কনজুগেশনকে বাধা দিচ্ছে, তাই তো?
হ্যাঁ দ্যাট ইজ ওয়াই ক্রসড কনজুগেশন, মানে একটা আরেকটা রাস্তা ক্রস করছে, রাইট? তাহলে ক্রসড কনজুগেশন থাকলে সেখানে স্টেবিলিটি কন্টিনিউয়াস কনজুগেশনের থেকে কমে যাবে। এটা কন্টিনিউয়াস কনজুগেশন লিনিয়ারটা, এটা ক্রস কনজুগেশন, তাহলে এটা কমে এখানে যাচ্ছে। কমে যাবে। কিন্তু যেখানে কনজুগেশন নেই তার থেকে তো বেশি হবে না। হ্যাঁ লাস্ট নোট কি আছে, যেখানে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার থাকে, মানে সমতুল্য, সমতুল্য মানে যেমন বেঞ্জিন, বেঞ্জিনের এই দুটো স্ট্রাকচার সমতুল্য স্ট্রাকচার, গঠনগতভাবে একই রকমের দেখতে, তাই তো? ইয়েস অর নো? এই দুটো হ্যাঁ স্যার। গঠনগতভাবে একই রকমের দেখতে, তাই তো? মানে এরা সমতুল্য, হ্যাঁ সমতুল্য হলে কি হবে, এরা অ্যাকচুয়াল মলিকুলে ইকুয়ালি কন্ট্রিবিউট করবে, দে উইল কন্ট্রিবিউট হুম, ইকুয়ালি। ওকে, তাহলে যে হ্যাঁ সমস্ত মলিকুলে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার থাকে তারা স্টেবল হয়, হাইলি স্টেবল হয়। যত বেশি ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার থাকবে বা সমতুল্য রেজোনেটিং স্ট্রাকচার থাকবে তারা আরো বেশি স্টেবল হয়। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ চলো, আচ্ছা, নেক্সট, প্রেডিক্ট whether the resonating structures are valid or not. তাহলে এই যে প্রথম প্রবলেম, এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার কি একটা আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার হবে? না কেন হবে না? কারণ দেখ, রেজোনেন্সের সময় অ্যাটমের পজিশন ফিক্স থাকা উচিত, তাই তো? হ্যাঁ এখানে কি আছে, এখানে দেখ হাইড্রোজেনের পজিশন চেঞ্জ হয়েছে, এই হাইড্রোজেনটা আগে অক্সিজেনের সাথে ছিল, এখন কার্বনের সঙ্গে অ্যাটাচড হয়েছে, সো হবে না? হুম, হ্যাঁ লজিক কি, পজিশন অফ অ্যাটমস মাস্ট বি সেম ইন দ্য রেজোনেটিং স্ট্রাকচার, তাই তো? হ্যাঁ হুম, সেকেন্ড প্রবলেম, এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার হবে একটা আরেকটা? এখানে তো হবে না কারণ পাশাপাশি হবে দুটো না, অ্যাটম সেম অ্যাটম হলে প্লাস মাইনাস রাখতে পারবে না, তাহলে এখানেও হবে না, এটা হবে না। রাইট? থার্ড একটা, এটা এটা একটা রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে, এটা হবে। এখানে কোনো রেজোনেন্স হবে না। কেন হবে না? তার কারণ এখানে রেজোনেন্স হতে গেলে অ্যাটলিস্ট দুটো কার্বন বা দুটো অ্যাটম sp2 তে থাকতে হবে, তাই এটা তো? তো নেই। এখানে শুধু C প্লাস আছে। রেজোনেন্স হতে গেলে হবে না অল এটা দ্য তাহলে। অ্যাটমস ইন রেজোনেন্স মাস্ট বি sp2 or sp হাইব্রিডে সেম প্লেনে থাকতে হবে, এখানে একটা sp2 একটা sp3, তাহলে হবে না? হ্যাঁ 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 চারেরটা, এই দুটো কি রেজোনেটিং স্ট্রাকচার হবে? না। রাইট, কেন হবে না? কারণ রেজোনেটিং স্ট্রাকচার হতে চার্জ। গেলে নেট চার্জ দুটোতেই সেম হতে হবে, এখানে যেমন নেট চার্জ একটা প্লাস আছে, এখানে নেট চার্জ একটা মাইনাস আছে, সো দে ক্যানট বি হ্যাঁ রেজোনেটিং স্ট্রাকচার অফ ইচ আদার, রাইট? পাঁচেরটা, হুম, পাঁচেরটা হবে? না। আরে এখানে না, আহ, ভুল আছে, এখানে বেসিক্যালি এটা এটা একটা আনপেয়ার্ড ইলেকট্রন আর এটা একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে প্লাস মাইনাস নেই। কোশ্চেন ইজ এই হুম, দুটো কি রেজোনেটিং স্ট্রাকচার হবে? না। কেন হবে না? এখানে এটা তো হবে। একটা পাই হবে না, আছে আর একটা হবে না, কেন হবে না? নোট। লজিক হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার হতে গেলে সমস্ত রেজোনেটিং স্ট্রাকচারের নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস বা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সেম হতে হবে। এখানে দুটো অযুগ্ম ইলেকট্রন আছে, এখানে একটাও নেই, সো দে ক্যানট বি রেজোনেটিং স্ট্রাকচার। বুঝতে ক্লিয়ার? পারলাম না। বুঝতে পারলি না? না। বললাম রেজোনেটিং স্ট্রাকচারস গুলোতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সেম হতে হয়, তাই তো? তো এখানে কি হুম, আছে, প্রথমটাতে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই কিন্তু পরেরটাতে দুটো অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এটা রেজোনেটিং স্ট্রাকচার হবে না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর হ্যাঁ ছয়েরটা, এই স্ট্রাকচারটা কি ভ্যালিড রেজোনেটিং স্ট্রাকচার? এটা এটা তো ফাঁকা এই অরবিটাল। স্ট্রাকচারটা বাদ দে, আমাকে এখানে একটা স্ট্রাকচার ড্র করতে দে। এটা কি ভ্যালিড রেজোনেটিং স্ট্রাকচার? না, এখানে তো খালি অরবিটালস নেই।
খালি অরবিটালের কোনো গল্প নেই এখানে। দেখ, একটা রেজোনেটিং স্ট্রাকচার হতে গেলে অ্যাটলিস্ট কেমিক্যাল বন্ডিং এর রুলস তো ফলো করতে হবে। কোনো সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের কাছে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। এখানে এই কার্বনটাতে আমি অলরেডি 5টা বন্ড দেখতে পাচ্ছি, 2টো ডাবল বন্ড আর একটা সিঙ্গেল বন্ড। হ্যাঁ তাহলে ওর তো নর্মাল বন্ডিং এর রুলসই ভায়োলেট করছে। So this is also not a valid resonating structure. So that is where we end with resonance. Next ক্লাসে আমরা মেসোমারিক এফেক্ট, হাইপার কনজুগেশন রিলেটেড প্রবলেম সলভ করব। ঠিক আছে, কালকে হ্যাঁ। ক্লাস করাবো।